সরি স্যার, আমার একটু ইটস ওকে। আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা যেভাবে রান করবে, অর্থাৎ আমরা যদি একটা আর্টিকেল পাবলিশ করতে চাই, দ্যাট মিনস আপনি একটা প্রজেক্ট দিবেন, যে প্রজেক্টে আপনি স্টেপ বাই স্টেপ রিসার্চ প্রসেস ফলো করে শেষ পর্যন্ত লাস্ট পয়েন্ট যেটা রিসার্চের 8 স্টেপ, অষ্টম যে একটা রিপোর্ট রাইটিং এর রিপোর্ট, একটা রিপোর্ট আপনি আপনার ফাইন্ডিংসগুলো সাজিয়ে সুন্দর করে রিপোর্ট করবেন, লিখবেন এবং এটা শেষ পর্যন্ত পাবলিশ করবেন। পাবলিশ করার কাজটা আমরা এটা আবার অ্যানাদার ইটস ম্যাটার অফ, অনেক জায়গায় পাবলিকেশনের জন্য মিনিমাম তো 2 মাস লাগেই, অনেক জায়গায় 2 বছরও লেগে যায়। তো সেই ঝামেলা আপনাকে ফেলবো না যে আপনি 2 বছর পরে পাবলিশড অবস্থায় রিপোর্টটা যে রিকগনাইজ জার্নালে পাবলিশ হয়েছে তবে আপনি গ্রেড নিয়ে যান, সেটা আপনাকে বলবো না। এটা যদি আপনি এমফিল করতেন এখানে বা পিএইচডি করতে যেতেন, তখন হয়তো আপনাকে বলা হতো যে পাবলিশ করতে পারেন, করেন, তারপরে আমরা আপনাকে ডিগ্রি দিব। এটা এখন স্ট্যান্ডার্ড ডিগ্রি পিএইচডির ক্ষেত্রে তো এটা বাধ্যতামূলক প্রায় আমাদের দেশে, যদিও বা না, কিন্তু আমরা যেখান থেকে পিএইচডি করে আসছি বা অন্যান্য জায়গায়, সেখানে পাবলিকেশন মাস্ট। পাবলিকেশন হলে তো আপনি ডিগ্রি পাবেন, পাবলিশ করতে পারেন না মানে আপনি এখনো ডিগ্রির যোগ্য না, যদিও আপনি একটা ভালো থিসিস, আপনি আপনার প্রেজেন্টেশন ভালো ছিল, যেখানে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছেন, আপনার ওয়ার্ক প্রোগ্রেস ভালো। তো এখন এই ক্লাসে আমরা শেষ পর্যন্ত চাইবো যে আপনি একটা একটা কিছু পাবলিশ করতে পারেন, যেটাকে আমরা রিসার্চ পেপার বলবো, এরকম কিছু একটা পাবলিশ করতে পারেন। পাবলিশ করার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ প্রসেস ফলো করতে হবে, রিসার্চের যে সায়েন্টিফিক মেথড ফলো করতে হবে, একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ লেবার এখানে আপনাকে দিতে হবে, আর এটা প্রমাণ করতে হবে যে আপনি এটা ভ্যালিড কোনো বিষয়ে লিখছেন, এবং এটা প্রমাণ করতে হবে যে যেটা আপনার এই লেখাটা পড়ে রিসার্চ কমিউনিটি, অর্থাৎ স্কলাররা যারা আছেন তারা কিছু না কিছু পেয়েছেন আপনার রিসার্চ থেকে, অর্থাৎ দে ফিল দ্যাট ইউ আর কন্ট্রিবিউটিং সামথিং টু দ্য লিটারেচার। এক্সিস্টিং যে নলেজ আছে, এই নলেজের মধ্যে আপনি কিছু না কিছু অ্যাড করতে পেরেছেন। তো শেষ কথাটা ধরে ফিরে আসি যে এক্সিস্টিং নলেজ যা আছে এর মধ্যে তো এখন আমরা আমরা একটা পেপার পাবলিশ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হলো যে হোয়াট ইউ আর কন্ট্রিবিউটিং টু দ্য এক্সিস্টিং লিটারেচার, এক্সিস্টিং নলেজে কি কন্ট্রিবিউট করতে যাচ্ছেন। নলেজ কন্ট্রিবিউশনের জন্য নিশ্চিত হতে হবে যে এই এক্সিস্টিং নলেজটা কি। তো এই হিসেবে এরিয়া ঠিক করার ক্ষেত্রে আপনি যে বিষয়টা খুব ভালো জানেন, সাধারণত যে বিষয়ে আপনার মাস্টার্স ডিগ্রি আছে, ধরে নেওয়া হচ্ছে যে এই বিষয়ে আপনি মোটামুটি লেভেল অফ নলেজ, এক্সেল লেভেল অফ নলেজ আপনার জানা আছে, আপনি বিষয়টা জানেন কিভাবে হয়, এই জিনিসটা কি, তখন আপনি এখানে গ্যাপ আইডেন্টিফাই করতে পারেন যে এই জায়গাটার মধ্যে এই বিষয়ের কথা তো আমরা জানি না, এই বিষয়টা নিয়ে আমাদের কিছু প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চাইবো, সেটা উত্তর আপনি দিবেন। তো এখন আপনাদের কার কোন বিষয়ে এক্সপার্টিস, সেই হিসেবে আসলে টপিক সিলেক্ট করা দরকার। আমরা কি আপনার টপিক সিলেকশনের প্রসেসটা জানতে পারি কিভাবে করেছেন এটা? স্যার ব্রেন স্টর্মিং। আসলে আমরা একটা জায়গায়, এমন একটা জায়গায় আছি যেখানে যেহেতু আমাদের পিছনে কোনো একটা বিষয়ের উপর মাস্টার ডিগ্রি নাই, আর মাস্টার ডিগ্রি থাকলেই কি হয় আসলে, মাস্টার তো মাস্টারই, কিন্তু সে তো এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে জানে না আসলে, বা কি কি নলেজ আছে, মানে কি কি বিষয়ে এই বিষয়টা নিয়ে ডিবেট হচ্ছে এবং কি কি বিষয়ে অলরেডি সেটেল ডাউন, এই বিষয়টাও তিনি খুব ভালো জানেন না, বা আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় না যে সবাই ব্যাপারে কনফিডেন্ট। এই জন্য দেখা যায় যে আমাদের দেশ থেকে যারা
ওয়েস্টার্ন কোথাও পড়তে যায়, নর্থ আমেরিকাতে পড়তে গেলে প্রথম 2 বছর কোর্স আর কি করতে থাকতে হয়, শুধুমাত্র এটা নিশ্চিত করার জন্য যে উনি এই বিষয়টা ভালো জানেন। তো 2 বছরের একটা আলাদা পেইন নিতেই হয়। তাহলে 1 বছরের পেইন তো প্রায় সব জায়গাতেই প্রপোজাল ডিফেন্সের আগে 1 বছর অন্তত আপনাকে স্টাডির উপরে থাকতে হয়। তো আমরা সেই 1 বছর তো আপনাকে দিতে পারছি না। কিন্তু একটা ওয়ে আউট বলে দিতে পারি যে অল্প সময়ে আপনি এটাকে আপাতত এসকেপ করে চলে যাবেন। সেটা হলো যে আমরা যেহেতু এডুকেশনাল পারপাসে আমরা একটা রিসার্চ করতে যাচ্ছি। সুতরাং রিসার্চের প্রসেসটাই মোর ইম্পোর্টেন্ট হবে আপনাদের চেয়ে, কন্ট্রিবিউশনের চেয়ে। অর্থাৎ এই রিসার্চ শেষ পর্যন্ত কন্ট্রিবিউট করুক বা না করুক, গ্যাপ আইডেন্টিফাই খুব ভালোভাবে করুক বা না করুক, তার চেয়ে আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট হলো যে আপনি রিসার্চের প্রসেসটা ভালোভাবে জানেন এবং কি জিনিস একটা রিসার্চ রিপোর্টে থাকে পাবলিশড আর্টিকেলে। এই আর্টিকেলটা আপনি যেটা লিখছেন এখন, এটাকে আমরা শেষ পর্যন্ত ম্যানুস্ক্রিপ্ট বলি, এটা কোথাও জমা দিলে পাবলিশ হবে না, এই জন্য যে তারা কোনো গ্যাপ দেখবে না। হ্যাঁ, কিন্তু আমার কাছে তো আপনি মার্কস পেয়ে যাবেন। আপনি আমার কাছে নম্বর এই জন্য পেয়ে যাবেন, আপনি আমার রিসার্চ প্রসেস ফলো করে স্ট্যান্ডার্ড রিপোর্টে যা যা থাকা দরকার সেগুলো আপনি দিতে পেরেছেন। তো এই অর্থে আপনার কোনো ইয়ের প্রয়োজন নাই, কোনো যে এরকম কোনো টপিক সিলেকশনের কোনো মানে টপিক, যে কোনো টপিকের উপরে রিসার্চ হতে পারে, যেহেতু এখানে আপনি কন্ট্রিবিউট করবেন না থ্রু ইউর নলেজ, আপনি শুধু প্রসেস ফলো করে দেখাবেন যে আপনি প্রসেস ফলো করতে পেরেছেন। সুতরাং যে কোনো টপিক হতে পারে, টপিক ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো রিসার্চ প্রসেসটা, আপনি পেপারটা যেটা আপনি একটা পেপারকে আপনি রেপ্লিকা করবেন, কোনো একটা পার্টিকুলার পেপার, একটা ওয়ার্ক, রিসার্চ ওয়ার্ক যেটা পাবলিশ হয়েছে কোথাও, আপনি চাইবেন যে এটা পাবলিশ হয়েছে, ওরা কি কি কাজ করেছিল, আমি এই একই কাজ করে ঠিক একটু এদিক সেদিক করে পাবলিশ করতে চাই। তো তখন আমি কি কি কাজ করব, বা এই পেপারটা পাবলিশ হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ ছিল, সেটা আমরা শুরু থেকে করে দেখতে চাই। বুঝা গেছে কথাটা? জি স্যার। তো আপনি কি টপিক সিলেক্ট করলেন বলেন তাহলে এখন? জি স্যার, আমাদের স্যার প্রথম টপিকটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট রেট অফ ফ্রেশ গ্রাজুয়েটস ইন দ্য বাংলাদেশ, ইনক্রিজিং দ্য আনএমপ্লয়মেন্ট রেট। স্যার রিসেন্টলি স্যার হচ্ছে 2020 তে স্যার দেখা গেছে যে একটা আচ্ছা স্যার, কথাগুলো পুরোটা শুনতে পাচ্ছি না, কারণ আমি ধরতে পেরেছি আপনি যে কথাটা বলতে যাচ্ছেন, সেটা হলো, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, মানে স্যার প্রতি বছর স্যার 4.15% হচ্ছে গিয়ে স্যার বাংলাদেশে ফ্রেশ গ্রাজুয়েট স্যার হচ্ছে আনএমপ্লয়মেন্ট। 4.15, হ্যাঁ 15 তো হয় জি না। স্যার, ও স্যার 4.15% কোনো স্যার। অসুবিধা নেই, এগুলো তো চলতে চলতে হ্যাঁ, হবে। এখন স্যার ডিউ টু স্যার কোভিড-19 এর কারণে স্যার হচ্ছে গিয়ে এটার স্যার আরো অনেক রেট বাড়তেছে স্যার, আনএমপ্লয়মেন্টটা। রাইট। তো এটা স্যার কেন হইতেছে স্যার, এটা নিয়ে স্যার হচ্ছে গিয়ে রিসার্চ করার আচ্ছা, ইচ্ছা আছে। যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হাই এমপ্লয়মেন্ট রেট, কিন্তু এখন যে জায়গাটা, এটা খুব ভালো, আপনি খুঁজতে চাচ্ছেন যে কেন আসলে, আপনি তো একটা উত্তর দিয়েও দিলেন আমাকে যে একটা কোভিড-19 একটা রিজন হতে পারে, জি স্যার। অথবা আরো কিছু রিজন থাকতে পারে। এখন কিন্তু আপনি এরকম কি কোনো এগুলো নিয়ে অলরেডি কি কাজ হয়ে গেছে কিনা, 2020 কেউ একজন বলে ফেলেছে কিনা যে এটা কি আপনি চেক করতে পেরেছেন? স্যার না, সেটা এগুলো শুনে নিয়ে স্যার, না স্যার এখন মানে স্যার কারেন্ট অবস্থা তো স্যার এখনো স্যার ওইরকম রিসার্চ হয়নি স্যার। মানে এরপর মানে 2021 এ স্যার এটা কি ইফেক্ট করবে স্যার, সেটা নিয়ে এখনো রিসার্চ হয়নি। আচ্ছা, কি কি রিসার্চ হয়েছে? কি হয়, একটা প্রপোজাল যখন আমরা বলি যে হ্যাঁ, ইয়েস আই ওয়ান্ট টু ফান্ড, গিভ ইউ ফান্ড, এবং আপনাকে আপনার এই রিসার্চ ওয়ার্কের জন্য যত খরচ হয় প্রজেক্টে আমি খরচ দিব, আপনি একটা রিসার্চ করেন। তো এই কথাটা আমি তখন বলবো, মানে ইউ উইল গেট দ্য ফান্ড অনলি ওয়েন, যখন আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনি এক্সিস্টিং লিটারেচারে কন্ট্রিবিউট করতে পেরেছেন। এই জন্য আপনাকে যে জিনিসটা লাগবে, আবার ওই পুরোনো কথাটা, সেটা লাগবে যে এক্সিস্টিং লিটারেচারে কি কি আছে সেটা দেখতে হবে। আর এই লিটারেচার রিভিউ, অর্থাৎ এই যে দেখা যে কি পাবলিশ হয়েছে, কোথায় হয়েছে, এর কাজটা কিন্তু একটা চলমান প্রসেস, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে দেখতে থাকতে হবে ইচ এন্ড এভরি পয়েন্ট, কারণ আপনি এমন কিছু করতে পারেন না যার কোনো ভিত্তি নেই, অর্থাৎ কেউ এরকম কিছু করে নাই, আর এরকম কিছু কাজও করতে পারেন না যেটা অলরেডি সবাই করে নিচ্ছে আর এখানে কোনো কোশ্চেন আর বাকি নেই। তো তার মানে সবার আগে আমাদের কাজ হবে
ফর এক্সাম্পল এখন আমরা একটা স্ক্রিন শেয়ারে যাই। আর কেউ কি কানেক্টেড আছেন মুসার ইমন ছাড়া অন্য কোনো গ্রুপ? একটু একটু যদি দেখে দিতাম। ইয়েস স্যার। আচ্ছা সবুজ, হ্যাঁ সবুজ, আপনাদের কি গ্রুপ আলাদা কোনো গ্রুপ করছেন আপনারা? জি স্যার, আমরা দুইজন, আমি এবং ইসমুজ্জাহান মিলে একটা গ্রুপ করছি স্যার। আচ্ছা আপনি ইসমত, আপনারা ছোট গ্রুপ করছেন তো, ফ্যান্টাস্টিক, ভালো। আর এরপরে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ আপনি আপনি হ্যাঁ স্যার আমি সজিদ সাহা আর ইউসুফ আলী মিলে আমরা একটা গ্রুপ খুলছি, মানে গ্রুপে কাজ জমাও দিছি। আচ্ছা হ্যাঁ বুঝলাম, তার মানে আপনারা তিনজন। জি আচ্ছা স্যার। হ্যাঁ নাসরিন তিনজন। আর বাকিদের? বাকিরা একমত হতে পারেন নাই যে কার সাথে কাজ করবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ সোফিয়া বলেন। জি স্যার, আমি আর জারিন কাসিম দুইজন মিলে একটা রিসার্চ কাজ করছি। আচ্ছা আপনাদের ক্লাসের সিআর কি মুসা নাকি আর কেউ আরেকজন আছেন? জি স্যার, আরেকজন আছে স্যার। আরেকজন আছে, তো আপনারা কি ওই যে গ্রুপ লিস্টটা একটা ফাইনালাইজ করে একটা জায়গায় দিতে পারেন আমাকে, না পরে এক সময়? স্যার এখনো স্যার ওভাবে গ্রুপ ক্রিয়েট হয় নাই স্যার। আচ্ছা গ্রুপ ক্রিয়েট হয়ে যাওয়া দরকার, গ্রুপ ছাড়া তো আমরা কাজটা করতেছি না। তো জি, স্যার। একজনে হোক বা দুইজনে হোক বা যাদেরকে পাওয়া যাবে না সবাইকে ঢালাওভাবে একটা গ্রুপে দিয়ে জি স্যার, নেক্সট ক্লাসে স্যার হচ্ছে কি এটা ক্লাসের মধ্যে আর কি, বা আপনারা নিজেরা যোগাযোগ করে এটা করে নেন। আচ্ছা এখন আমরা ধরে নিলাম যে আমাদের এই কাজটা হয়ে গেছে অলরেডি, ইউ হ্যাভ বিন ইন এ গ্রুপ, আপনি একটা গ্রুপ তো অলরেডি বিলং করেন, এরকম একটা অবস্থায় আছেন। এখন আপনার কাজটা কি? যে আমরা একটা টপিক, খুব ইন্টারেস্টিং একটা বিষয় পেলাম, মোসা যেটা বললেন যে আমাদের এমপ্লয়মেন্ট রেট অনেক হাই, তো এটা কেন হচ্ছে? ইটস মাই কোশ্চেন। এরকম স্যার কোশ্চেন এখানে আর একটা প্রশ্ন ছিল স্যার। সবুজ বলেন। হ্যাঁ স্যার বলছিলাম আমাদের টপিকটা কি স্যার বিজনেস রিলেটেড হতেই হবে নাকি সমাজের কোনো ধরনের কোনো প্রবলেম নিয়েও করা যাবে? যে কোনো নিয়ে করা যাবে, তবে মানে অ্যাকাউন্টিং হলে প্রিফার্ড আর কি, পছন্দনীয়, কিন্তু তার মানে এরা যে হওয়া যাবে না। আমাদের একটা রিসার্চ শিখছি আমরা এখানে, ওকে। অ্যাকাউন্টিং রিসার্চ হলে, অ্যাকাউন্টিং রিলেটেড হলে হয়তো খুশি হবে লোকজন, কিন্তু আমি তো নারাজ হওয়ার কোনো কারণ দেখি না। আপনারা এই রিসার্চটা আপনার ইন্টারেস্ট যেটাতে আছে ওখানে আপনি বেশি এফোর্ট দিবেন, এই এফোর্ট দেওয়ার জন্য যে পেইনটা আছে পেইনটাকে আপনি পেইন মনে করবেন না, যেহেতু আপনার ইন্টারেস্ট আছে এখানে। সিম্পলি অ্যাকাউন্টিং এ কোনো ইন্টারেস্ট নাই আপনার, তো অ্যাকাউন্টিং পড়াটা কিন্তু কষ্ট তখন, তাই না? এই হিসেবে রিসার্চে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই টপিক অফ মাই ইন্টারেস্ট, আমার পছন্দের টপিক এটা বলে থাকি, ইটস আ টপিক অফ মাই ইন্টারেস্ট। অনেক জায়গায় প্রপোজাল, রিসার্চ প্রপোজাল জমা দেওয়ার সময় এটাও লিখে দিতে হয় যে ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন দিস এরিয়া, কেন আপনি এটাকে পছন্দ করলেন, কনভিন্স করতে হয়। তো সবুজ আপনার কি কোনো টপিক ঠিক হয়েছে? জি স্যার, আমরা অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে স্যার করছি। আর একটা ছিল যে স্যার আমরা মানে সুইসাইড নিয়ে আসলে করতে যাচ্ছিলাম, কারণ রেটটা তো আগের চেয়ে অনেক বাড়ছে, এই জন্য জিজ্ঞেস করলাম স্যার যে আসলে সোশ্যাল কনটেক্সটের বা সামাজিক কোনো সমস্যা নিয়ে করা যাবে কিনা বা করলে কেমন হবে। তো স্যার আমরা মোটামুটি মানে ওটা আমার থিঙ্কিং ছিল, বাট আমরা আপনাকে যেটা জমা দিচ্ছি এটা অ্যাডভার্টাইজমেন্টের উপরে, যে মানুষ আসলে কেন অ্যাডভার্টাইজমেন্টকে আসলে এই মুহূর্তে অ্যাভয়েড করতে চায়, মানে আগের থেকে কেন এটা বেড়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি এখন এটা আসলে একটা টাইটেল যখন বলবো আমরা, রিসার্চের টাইটেলটা কিন্তু ঠিক এইভাবেই হয় না যে আপনি শুধু বলবেন যে আপনি আমাকে জমা দিয়েছেন কাগজটা, একটু আমরা দেখি না কি জমা দিয়েছেন। আপনাদের তো সমস্যা নেই ওনার সাথে শেয়ার করতে যে কি জমা দিয়েছেন, এটা ওনারা দেখলে তো কোনো সমস্যা নেই। না স্যার, এটা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ না স্যার, এটা স্যার গ্রুপে দেওয়া আছে স্যার, সবার জন্য আছে। সবার জন্য। আমরা একটু অ্যাকাউন্টিং রিসার্চ, ইয়েস আপনার এখানে অ্যাকাউন্টিং রিসার্চ, সরি রিসার্চ স্যার প্রবলেম। আমি পাঠিয়েছি, মানে স্মত থেকে পাঠানো হয়েছিল আমার আর সবুজের রিসার্চটা। হ্যাঁ আচ্ছা স্মত এখানে চলে যাই, স্মত মনে হয় সজীব স্মত, ইয়েস স্মত, এটা ও এটা না? জি স্যার। তো ওয়ার্কার ক্ষেত্রে আমরা যেটা 7 ওপেনিং 7 মিনিট 6 মিনিট 7 মিনিটস, মানে কি বিশাল কোনো আর্টিকেল নাকি আমরা ডাউনলোড স্পিড কম হয়ে না গেল? স্যার, আমাদের ওই যে ছবি তুলে আসলে পিডিএফ করা হয়েছে, তো মানে আমরা খাতায় লিখে তারপর ছবি তুলে পিডিএফ করেছিলাম স্যার, এই জন্য আমরা আলাদাভাবে টাইপ করা হয়নি। মানে স্যার যদি অ্যাপ্রুভ করেন তাহলে আমি টাইপিংটা করে ফেলবো আমরা। আচ্ছা এক কাজ করেন না, আপনাদের কেউ একজন স্ক্রিন শেয়ার দেন আমার সাথে, তাহলে তো হয়ে যায় নাকি? আচ্ছা এটা হতে থাকুক,
আমরা একটু প্রসেসে চলে যাই। ফর এক্সাম্পল, আপনার একটা টপিক আছে, কিন্তু এটা রিসার্চ টপিক হতে হলে আপনাকে কি করতে হবে? রিসার্চ টপিক হতে হলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে সরি সেটা হলো এখানে আমাকে লিখতে হবে, গুগল স্কলারে যেতে হবে আগে। ঠিক আছে, গুগল স্কলারে আমরা চলে গেলাম। গুগল স্কলারে যেতে পারেন তো না? হ্যালো, জি স্যার। গুগল জি স্কলার স্যার। সিম্পলি লিখলে হবে গুগল স্কলার, তারপরে ওখানে একটা এরকম আসবে scholar.google, ওখানে ক্লিক করবেন, চলে আসবে গুগল স্কলার। আমি এটাকে রেখে দিয়েছি এখানে, কারণ প্রায় যেতে হয়। এখানে আমরা লিখতে চাচ্ছি ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজিং কি ইফেক্টিভনেস, এফেক্ট, ইন্ডাস্ট্রি, অ্যাপিল। আপনারটা কি সমস্যা ছিল জানি, বলেন তো দেখি। হ্যালো, Why people try to avoid advertisement? অ্যাভয়েডেন্স, এটাই লিখি না? অ্যাডভার্টাইজিং অ্যাভয়েডেন্স বিহেভিয়ার নাকি? Yes sir. আচ্ছা, ওয়াই পিপল, তাই না? তো দেখেন এখানে অ্যাডভার্টাইজিং অ্যাভয়েডেন্স বিহেভিয়ার নিয়ে কিন্তু কিছু ব্যাপার আছে, তাই না? সিন্স 2021 অলরেডি অনেক দূর রিসার্চ চলে গেছে, 21 সালেও পাবলিশ হয়েছে অ্যাভয়েডেন্স বিহেভিয়ার টুয়ার্ডস ইউজিং পাইরেট সফটওয়্যার, টেস্টিং এ 7 কম্পোনেন্ট মডেল অফ SME এমপ্লয়িজ। এবং এটা ভালো জায়গায় মানে এটা পাবলিশ হয়েছে। বুঝতে পেরেছেন কথাটা? স্যার আমরা তো সার্চ করি নাই স্যার, এমনিতেই আমরা স্যার থিঙ্কিং মানে ব্যক্তিগত জীবন থেকে স্যার করে আমরা টপিকটা এটা ঠিক আছে, আপনার ইন্টারেস্টটা ব্যক্তিগত জীবন থেকেই হওয়ার কথা হয়েছেও, এটাই হওয়া দরকার। আমরা এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনার ইন্টারেস্ট এখানে। কিন্তু আমাকে তো আবার ওই লিটারেচার দেখতে হবে যে আমরা বাস্তবে কোথায় আছে। আমরা তো একটা পাবলিশ করতে চাচ্ছি, পাবলিশ করতে চাইলে অন্যরাও তো আমারটা পাবলিশ করেছে, ওনার কাজটা পাবলিশ করেছে, ওর কাছাকাছি হতে হবে বা এই মানে যেতে হবে, তাই না? তারপর কি লেখা আছে যে প্রেডিক্টিং 2021 সালে পাবলিকেশন শুধু দেখতে পাচ্ছি, কিন্তু তো 2021 সালে পাবলিকেশন আছে 1760টা পাবলিকেশন পাওয়া যাচ্ছে। প্রেডিক্টিং, হ্যাঁ এটা হবেই, মানে আপনি থাউজেন্ডস অফ হান্ড্রেড অফ থাউজেন্ডস, আপনি লাখ লাখ আর্টিকেলের মধ্যে আপনি একটা আর্টিকেল পাবলিশ করবেন। সুতরাং এটা একটা মোটামুটি একটা গ্রুপ খুঁজে পাবেন যে এই বিষয়ে পাবলিশ হচ্ছে, এই বিষয়ে পাবলিশ হচ্ছে, এই জায়গাটা কম আছে, এই যে জায়গাটা আপনি গ্যাপ খুঁজে পেয়ে যাবেন। গ্যাপ খুঁজে পেতে আপনাকে সময় দিতে হবে, সেটা বললাম যে 1 বছর পড়াশোনা করলে তো গ্যাপ ভালোভাবে খুঁজে দেখতে পাবেন চোখে। কিন্তু আপাতত আপনাকে 1 বছর পড়াশোনা করতে হবে না, গ্যাপ খুঁজে বের করতে হবে না। এখন যে কাজটা করতে হবে, ধরে নিলাম যে আপনি গ্যাপ ধরে ফেলেছেন। স্যার তার মানে কি আমাদের স্যার একটু সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য, স্যার তার মানে কি আমরা এই মানে রিসার্চ রিপোর্ট গুলো পড়ে পড়ে এইখানে আসলে কোন জিনিসটা ঘাটতি আছে বা কোন জিনিসটা নাই ওই জায়গাটাতে নতুন করে রিসার্চ করা হয়? রাইট, এটাই করা হয়। আপনি যে বিষয়টা বলতেছেন এই বিষয়ের কাজ যা যা হয়েছে, কাছাকাছি কাজ কি কি হয়েছে, তো ওটা দেখতে হয় যে আমি যে পয়েন্ট অফ আমার এই পার্টিকুলার পয়েন্টে আমার কাজ করতে চাই, তো এটা নিয়ে আরো স্পেসিফিক করা চাই যে আমি একদম একটা পার্টিকুলার কোশ্চেন করব, ওয়াই দ্যাট 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 ডাজন্ট ডু দ্যাট, এভাবে। তো এই কথাটা কোনো আমরা পার্টিকুলার একটা প্রশ্নের অ্যান্সার খুঁজতে চাইবো, তো এই অ্যান্সারটার আশপাশের যে প্রশ্নের উত্তর অলরেডি যারা দিয়েছে, এরকম স্পেসিফিক অ্যান্সার তো স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার তো ওরা দিচ্ছে। এই যে অ্যান্সার এখানে আছে, অনেক প্রশ্নের উত্তর, এটা একটা প্রশ্নের উত্তর, এটা একটা প্রশ্নের উত্তর, এটা একটা প্রশ্নের উত্তর, আপনারও একটা প্রশ্ন আছে, এটার উত্তর আছে। তো আপনার প্রশ্নটা অন্যদের চেয়ে কতটুকু আলাদা এবং এই উত্তরটা আপনি কিভাবে তৈরি করলেন, জাস্ট এটা নিশ্চিত করলেই ওরা আপনাকে পাবলিশ করতে দিবে যে ঠিক আছে পাবলিশ, আমরা ছাপাচ্ছি আপনার এটা। লোকজনের এই প্রশ্নটাও আছে এবং লোকজনের এই প্রশ্নটাও উত্তর জানতে চায় লোকজন, এবং উত্তরটা তৈরি করার ক্ষেত্রে আপনি আপনার ওই যে রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ যে অ্যাপ্রোচ মেথড, এটা ফলো করেছেন, এতটুকু নিশ্চিত হলেই ওরা খুশি, ডোন্ট ওয়ারি। এখন আমরা এই জায়গাটায় অ্যাভয়েডেন্স বিহেভিয়ার টুয়ার্ডস ইউজিং পাইরেট সফটওয়্যার গেল একটা প্রেডিক্টিং কনজিউমার অ্যাভয়েডেন্স অফ নেটিভ অ্যাডভার্টাইজিং অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, এ সার্ভে অফ ফেসবুক ইউজার্স। এটা তো সুন্দর লাগছে। তারপরে দেখেন ওরা কিন্তু ওই যে নেটিভ অ্যাডভার্টাইজিং কারণ দিয়েছে, হয়তো আগে 2020 সালে অলরেডি পাবলিশ হয়ে গেছে একটা পাবলিকেশন যেখানে নেটিভ অ্যাডভার্টাইজিং না হয়ে অ্যাভয়েডেন্স অফ
অন অ্যাডভার্টাইজিং সোশ্যাল বিহেভিয়ার ছিল। বিহেভিয়ার অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস, এতটুকু দিয়েছিল। আপনারাও যেরকম বড় করে শুরু করলেন যে ওখান থেকে না এটা আমার প্রশ্ন, পরে দেখলেন যে অলরেডি এই প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছিল, আপনি আরেকটু স্পেসিফিকে গেলেন, কারণ এই প্রশ্ন তো কেউ করে নাই, তো আপনি আরো স্পেসিফিকে গেলেন যেখানে আপনি ইউনিক। স্যার তখন তো স্যার আমাদের কাজের জায়গাটা স্যার কমে আসবে। কমে আসবে না, আপনার কাজের জায়গাটা অনেক ফোকাসড হয়ে আসবে। কমে আসা তো আমরা তো চাই যে একটা জি স্যার, ফোকাসড হবে এবং focused হওয়া চাই। তখন তো স্যার ফোকাসড হওয়াটাকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি, ফোকাস থাকে যে এই ইস্যুটা আমরা দেখব। আর Yes, এরকম না হয়ে সাধারণভাবে মন্তব্য করলে যেটা হয়, আজকে আপনি মন্তব্য করছেন একটা বিষয় নিয়ে, কালকে আরেকজন মন্তব্য করবে, ঠিক বিপরীত মন্তব্য পাওয়া যাবে। সায়েন্টিফিক রিসার্চের পরেও রেজাল্ট পাওয়া যাবে একদম অপোজিট। তখন লোকজনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে উনি পাইলেন এটা, উনি পাইলেন এটা। তখন আসলে মূলত দায়ী করা হয় টু জেনারেলাইজড হওয়ার কারণে। রিসার্চের তখনই একটা বায়াসনেস আমরা বলি যে টু টু মাচ টু টু মাচ জেনারেলাইজেশন হয়েছে বলেই অ্যান্সার গুলো আসলে স্পেসিফিক পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে এইভাবে দেখতে পাচ্ছি এখানে কিছু কাজ আছে। আপনি এই অন্তত এই পৃষ্ঠায় যে 10টা আর্টিকেল আছে, 10টা আর্টিকেলই পড়ার চেষ্টা করবেন, দেখবেন। এভাবে দেখতে দেখতে আপনি এর ভিতরে পড়ে আপনার কাছে মনে হবে যে এই বিষয়টা হয়েছে, এটা হয়নি। এটা তো আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা বললাম যে কিভাবে আমরা রিসার্চে যাই। আপনার ক্ষেত্রে করণীয় কি ফর ইউর প্রজেক্ট? এখন ক্লাস আপনার ক্ষেত্রে করণীয় আমি বলবো, আপনি যে কোনো একটা পছন্দ করেন এখান থেকে। যে লাইনটা পছন্দ করলেন এটা এনি টাইম দেন। এনি টাইম দিতে বললাম কারণ কি, আমার টাইম কোনো বিষয় না, এটা হট টপিক হওয়ার দরকার নেই, একটা টপিক হলেই হলো। আর এখানে ওরা বলেন যে আমাকে সর্ট বাই রিলেভেন্স, আমাকে আমি যে টপিকটা দিয়েছি এই টপিকের হিসেবে রেলেভেন্ট গুলোই শুধু দেন, কোনো ডেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমার সাইটেশন আমার প্রয়োজন নাই, যারা সাইট করেছে তাদেরকে আমি চাই না, আমি চাই হলো প্যারেন্ট দিতে পারেন মূলটা। দেখেন এখানে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মোবাইল, সরি কি হয়ে গেল এটা, স্যার ওই যে আমাদের এটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে, ক্লিক করা ছিল। সবুজ আলী ইসমাত জাহান, সুন্দর রিসার্চ প্রবলেম ইন রিসেন্ট সার্ভে, আপনারা কিছু কথা বলেছেন, এটা দেখা যাচ্ছে এরকম ইউটিউব টিভি। সো এটা কি কি প্রবলেম কারণ হতে পারে, এই জন্য আপনারা বলেছেন কি, এই জন্য সমস্যা সমাধান কোথায়? যদিও স্যার স্ট্রাকচার্ড হইতে ওইভাবে সাজাইনি, আপনি যেভাবে আসলে বলছিলেন 3টা স্টেপে, আমরা Anyway, জাস্ট মোটামুটি একটা ফরম্যাট চেষ্টা করছি। আই এম হ্যাপি উইথ দ্যাট। আপনার যেহেতু কিছু এফোর্ট হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ধরে নিলাম আপনার ঠিক মতোই যাচ্ছিলেন। দেখেন এটা কিন্তু ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মোবাইল অ্যাডভার্টাইজিং অ্যাভয়েডেন্স, এটা আমরা ধরলাম যে এটা আমাদের খুব পছন্দ হয়েছে ফর ইউর প্রজেক্ট। আপনার ইন্টারেস্ট তো লিখলেন, ইন্টারেস্ট লেখার পরে আপনি এইটাকে আপনার মনে হলো যে এটা খুবই ভালো, আপনি এটাকে ক্লিক করেন, দেখেন এটা ডাউনলোড করা যায় কিনা। ওহো, ইন্টারসেন্সে তো পে করা ছাড়া পাওয়া মুশকিল হবে। ডলার লাগবে স্যার মনে হয় সম্ভবত। এগুলো একটা বাজে জিনিস। আমার একটা পাবলিকেশন আছে ইন্টার সায়েন্সে, কিন্তু যে জিনিসটা হয়, আমরা তো রিসার্চার যারা হয় তারা চায় যে সাইটেশন, আচ্ছা আপনি আমার লেখাটা পড়েন এবং আমাকে সাইট করেন, বলেন যে আপনি বলেছেন, আমি বলেছি, আমার নামটা অন্যদের ব্যাপারে থাকুক। কিন্তু বাস্তবে কি হয় জানেন, এখনকার এত তথ্য, এত বিষয় হচ্ছে, লোকজন এই ডলার দিয়ে কিনে সাইটেশন আর লোকজন পায় না। তো আমার ইন্ডার সায়েন্সের চেয়ে একটা জেএফবি একটা জার্নাল, কোরিয়ান একটা জার্নালে পাবলিশ হয়েছে, ওদের ওইটার সাইটেশন আমার বেশি এর চেয়ে। সো ইন্ডার সায়েন্সের পাবলিশনটা অনেক কস্টলি ছিল আমার, প্রায় কস্টলি বলতে আমার 1 বছরের উপর সময় লাগছিল এটা পাবলিশ করতে গিয়ে। তারপরেও দেখা গেল যে ওই ডলারের কারণে লোকজন পাচ্ছে না। আমরা একটা বুদ্ধি পাই কিনা দেখি। এখন তো ওরা বলছে লগ ইন করেন, পাসওয়ার্ড দেন, এইভাবে করেন, পারচেজ করেন, কত ডলার? $40। আচ্ছা বলো, $40 দিয়ে আমি কিনবো এটা? একটা খারাপ বুদ্ধি আছে, কিন্তু এটা কি আপনাদের সামনে দেখানো ঠিক হবে? সেটা আপনারা অলরেডি জানেন, রিসার্চের লোক জানতে হয় ভালো মন্দ সব ধরনের। আচ্ছা আমি একটু সাই হেলে চলে যাচ্ছি, একটা বিষয় পরে এক সময় শিখে নেবেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে, যারা ফলো করতে পারেন ভালো। কোথায় গেলাম, ওটা কোথায় গেল? আমাদের ব্যাপারটা কোথায় ছিল?
আচ্ছা, এইখানে ডিওয়াই না, কপিটা দেখে আপনাকে ডিওয়াইটা পুরোটা কপি হয়নি স্যার। হয়নি না, আমার শুধু ওই নম্বরটা কপি করা দরকার। জি স্যার। হ্যাঁ, কপি I have paste. ও, আমি পেয়ে গেলাম তো, পেয়ে গেলাম বলতে এখনো পাইনি তো, পেয়ে যাচ্ছি। আপনাদের এটা স্যাম্পল রাও 2013। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম রাওয়ের আর্টিকেলটা। এখন তো আমি সাইড করতে পারবো যেহেতু ওনার পুরো আর্টিকেলটা পড়তে পারছি। $40 কিন্তু আমার লাগলো না, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এটা একটা রাশিয়ান একটা ওয়েব ওরা করেছে আমেরিকার সাথে ঝামেলা করে। রাশিয়ানরা তো ভালো কিছু দিকে, তো সেই হিসেবে স্যার এতে করে তো স্যার আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো স্যার উপকৃত হচ্ছে। হ্যাঁ সেটাই। তো এখন যেটা হলো, আমরা এখানে ব্যাপারটা পড়ে দেখছি তাহলে কি হয়। আমি এই ব্যাপারটা রেপ্লিকা করব, আপনাদের কাজও ঠিক এরকমই। আপনার যে টপিক পছন্দ হয়েছে এরকম একটা টপিক নিয়ে আপনি একটা ইয়ে শুরু করবেন, আপনার পছন্দ শুরু করবেন। তো পছন্দ হিসেবে আমরা দেখলাম ওরা কি লিখেছে, অ্যাবস্ট্রাক্ট পড়েন, অ্যাবস্ট্রাক্টের মধ্যে পুরো আর্টিকেল একটা সামারি আমরা পেয়ে যাবো এখানে। এরা তো হলো এই তিনজন হলো লেখক, অথর কি করছে, দ্য পারপাস অফ দি স্টাডি, আমরা মনে হয় পিডিএফ এ চলে যাই। ওই স্যার আমাদেরও কি স্যার একদম শেষের দিকে এরকম একটা মানে রিপোর্ট তৈরি করতে হবে? জি, আপনাদের শেষ পর্যন্ত এরকম একটা রিপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি শেষ পর্যন্ত এটাতেই আসবেন। ভয় লাগছে এখনই? না স্যার, আমরা জানার জন্য আর কি স্যার। না, কারণ এটা অসম্ভব তো কিছু না। Yes, sir. আপনার এখানে সব যে জিনিসের জন্য সময় অনেক বেশি লাগে সাধারণত, সেটা হলো যে আমরা প্লেগারিজমটা অ্যাভয়েড করতে হবে, তার মানে কোনো কপি করা যাচ্ছে না, পাশাপাশি নলেজটা গ্যাপটা এনশিওর করতে হবে, এইসব কাজে অনেক সময় লেগে যায়। আপনার তো এরকম কোনো সমস্যা নাই, আপনি শুধু রিসার্চ মেথড ফলো করতে পারছেন, এই বিষয়টা নিশ্চিত হলে আমি আপনাকে নম্বর দিয়ে দিচ্ছি। কি অসুবিধা চেষ্টা করতে? কি লিখেছে, দ্য পারপাস অফ দি স্টাডি ওয়াজ টু বিল্ড আ কনসেপচুয়াল মডেল, একটা মডেল তৈরি করাই নাকি এখানে উদ্দেশ্য ছিল। তো the mobile data যেটাকে ফিফথ মডেল বলছে। Result showed that two experiments are conducted to test conceptual model, দুইটা এক্সপেরিমেন্টও করেছে পরে। The result showed that the relevance could significantly affect users advertising awareness by reducing perceived intrusivenessটাকে রিডিউস করতে পারলে অ্যাওয়ারনেসটা কমানো যায়, by increasing advertising recall and advertising attitude। আচ্ছা, এটার মাধ্যমে করা সম্ভব, এটা ওরা বলেছে। আমরা দেখি ইন্ট্রোডাকশনের কথা, আপনারা এগুলো পড়লে আপনার মোটামুটি, ওরা লিটারেচার রিভিউ দেখেন, ওরা ওরা যে বিষয়ে রিসার্চ করতে যাচ্ছে এর পাশাপাশি যা কথা আছে এগুলো কিন্তু ওরা অলরেডি সাজিয়ে দিয়েছে। মোবাইল অ্যাডভার্টাইজিং এভিডেন্স এই সম্পর্কে, রেলেভেন্স নিয়ে অনেক কথা পাবলিশ হয়েছে, অ্যাডভার্টাইজিং রিসিভিং কনটেক্সট এই নিয়ে অনেক পাবলিকেশন হয়েছে, তাই না? ওরা এগুলো সাজিয়ে দেখে বলেছে যে এখন ওরা নাম্বার 3 তে এসে রিসার্চ ফ্রেমওয়ার্কের কথা বলেছে। ফ্রেমওয়ার্কটা ওরা বলছে যে অ্যাডভার্টাইজিং রিসিভিং সিচুয়েশন আর পার্সোনাল ট্যাকটিক্স, এই দুইটা একটা প্রভাবিত করে, আর যেটা কিনা অ্যাডভার্টাইজিং অ্যাভয়েডেন্সকে শেষ পর্যন্ত প্রভাবিত করে। তো এই দুইটা জিনিস অ্যাডভার্টাইজিং অ্যাভয়েডেন্সকে প্রভাবিত করে। এখানে 4টা হাইপোথিসিস হইতে পারে। ফোকাস গ্রুপ ডিসকাশন, কিভাবে ওরা উই কালেক্টেড এম্পিরিক্যাল ইনফরমেশন অর্থাৎ ডেটা কিভাবে নিয়েছে সেটা বললো যে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন দিয়েছি, এরপরে দেন ডিজাইগনেটেড 2 এক্সপেরিমেন্ট, তারপর 2টা এক্সপেরিমেন্ট করেছি টু টেস্ট আওয়ার কনসেপচুয়াল মডেল, আমাদের মডেলটা চেক করার জন্য। ওরা এখানে ডিটেল দেওয়ার কথা না, কারণ এটা কনসেপচুয়াল পেপার। তারপরে এক্সপেরিমেন্ট প্রসিডিউর কি ছিল এটা ডিটেইল রিভিউবদ্ধ করেছে। 4 মানে হলো মেথোডোলজি, আপনি নিশ্চিত থাকেন মেথোডোলজিক্যাল বিষয়গুলোতে আমরা তো এত অভিজ্ঞ না,
যে কিভাবে কাজটা করলো, তারপর একভাবে কাজটা করেছে। এখানে আমরা শেষ পর্যন্ত কি কি প্রেজেন্ট করলো, মেথোডোলজি ডেটা প্রেজেন্ট করলো, ডেমোগ্রাফিক ইনফরমেশন, পার্টিসিপেন্টদের ডেমোগ্রাফিক ইনফরমেশন প্রেজেন্ট করলো, অর্থাৎ এই জেন্ডার এগুলো। তারপরে এক্সপেরিমেন্ট 2 তে ভেরিয়েবল এক্সপেরিমেন্ট প্রসিডিওর রেজাল্ট কি বানাইলো, এক্সপেরিমেন্ট 1 রেলেভেন্স গ্রুপ, ইররেলেভেন্স গ্রুপ। মেনোভা করেছে। মেনোভা একটা জিনিস, অ্যানোভা তো আপনারা শুনেছেন। ও আপনারা তো মেনোভাও শুনেছেন, এবার তো অলরেডি স্ট্যাটিস্টিক্স এর কোর্স করে আসছেন না? মেনোভা কি শুনেছেন আগে? না স্যার, আমাদের অ্যানোভা ছিল স্যার। হ্যাঁ, অ্যানোভা থাকলে তো মেনোভাও ছিল। স্যার অ্যানোভা ছিল স্যার। আচ্ছা, অ্যানোভা থাকলে মেনোভাও ছিল ধরে নিলাম আমরা। অ্যানোভা সাধারণত বাইভেরিয়েট হয়, দুইটা ভেরিয়েবলের জন্য। মেনোভা হয় মাল্টিভেরিয়েট। বোঝা গেছে কথাটা? যখন ভেরিয়েবল থাকে দুইয়ের অধিক তখন হয় এটাকে মেনোভা বলা হয়। ঠিক আছে? অ্যানোভা যেহেতু করেছেন দুইটা ভেরিয়েবল নিয়ে বাইভেরিয়েট, এখন মেনোভা করবেন যে দুইয়ের বেশি ভেরিয়েবল নিয়ে করবেন, কারণ এখানে তো দুইয়ের বেশি ভেরিয়েবল এসে যাচ্ছে। মেনোভা রেজাল্ট তারা দেখিয়েছে। এতটুকু কাজ, স্ট্যাটিস্টিক্যাল কাজ অতটুকুই। নো সিগনিফিকেন্ট ইন্টারাকশন ওয়াজ ফাউন্ড বিটুইন রিলেভেশন ওয়ার্কলোড। ওহো, পাওয়া যায় নাই, খারাপ না কথা। কোশ্চেনিয়ার, এখন কাহিনী হলো যে কোশ্চেনিয়ার গুলো রিলায়েবল ছিল কিনা, নর্মালিটি ছিল কিনা, হোমোজেনিটি ছিল কিনা, এগুলো টেস্টের রেজাল্ট দিতে হয়। ওরা বলছে অ্যাকর্ডিং টু ক্রনবের্গ আলফা আমরা রিলায়েবিলিটি স্কোর উই ফাউন্ড অ্যাকসেপ্টেবল হলো 0.7 হইতে হবে, অ্যাকসেপ্টেবল হইতে হলে ওরা কি দিয়েছে দেখেন, এই যে 0.8, তাই না? এগুলো আস্তে আস্তে আপনার এখন মনে হচ্ছে খুব কঠিন। আমরা যখন প্রথম রিসার্চের পেপার পড়া শুরু করলাম, আমরা অথই সাগরে ডুবে গেলাম। পরে দেখলাম যে না, আসলে এই কয়টা কথাই তো না, এই কয়টা কথা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এভাবে এটা রেজাল্ট দিয়েছে, এটা দিয়েছে, তারপর অ্যানোভা রেজাল্ট দিয়েছে এক্সপেরিমেন্ট 2। তারপরে জেনারেল ডিসকাশন করেছে যে আমরা যা যা পেলাম এই সম্পর্কে কি পেলাম। এফ এর মান না, অ্যানোভার রেজাল্টের কি সিগনিফিকেন্সের মান কিভাবে আসে, এফ দিয়ে আসে, তাই না? মনে আছে এটার মানে কি বলেন তো? এই যে এই লাইনটা, এই যে আমি যে দাগ দিলাম, ভুলে গেছেন? কার মনে আছে? হ্যালো, নাকি ক্লাস ছেড়ে চলে গেছেন এখন? না স্যার, আসি স্যার। স্যার ভুলে গেছি স্যার। আচ্ছা, ভুলে গেলে তো সমস্যা নাই। ওই যে টি টেস্ট, জেড টেস্ট, এরকম মনে ছিল নাকি একটা কথা মনে জি পড়তেছে? স্যার। জি স্যার, যে হ্যাঁ, ছিল। টি হলো পয়সন ডিস্ট্রিবিউশন, যারা কিন্তু ছোট অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু যখন ডিস্ট্রিবিউশন থাকে, নরমালি ডিস্ট্রিবিউটেড না এরকম, জি স্যার, কম্পেয়ার করে দেখতে হয় স্যার। হ্যাঁ, ওখানে একটা ভ্যালু বের হয়, টি ভ্যালু। আর জেড ভ্যালু আছে এরকম স্ট্যান্ডার্ডাইজড জিরো স্কোর, ওখানে জেড ভ্যালু এরকম একটা বের হয়। এরকম এফ এর ভ্যালু বের হয়। তো এটা অ্যানোভা মেনোভা করলে তখন এফ এর ভ্যালুটা আসে। হ্যাঁ, এফ এর ভ্যালু কত হইলে সিগনিফিকেন্সের স্কোরটা এরকম হবে। এরকম মানে হলো এটা ওরা একটু ভুল করেছে বলতে ঠিক না, ভুল না, এটা আসলে এইভাবে জিরো না দিয়ে, এটা জার্নালটা খুব ভালো হইলে এটা দিতে পারতো না ওরা। অর্থাৎ এখানে দিবে হলো সিগনিফিকেন্স হলো লেস দেন, অর্থাৎ এই এর চেয়েও কম, অর্থাৎ 3টা জিরো না, একটা মান আছে কিন্তু ওখানে না, এরপরেও 0.0000 পরে কোনো একটা মান আছে। তো 1000 ভাগের মধ্যেও শূন্য পাওয়া গেল, কিন্তু শূন্য কখনো হতে পারে না, এরর তো থাকেই। অতএব তারা লিখবে যে 1000-এর মধ্যে শূন্য পাওয়া গেছে, মানে 10,000-এর মধ্যে একটা স্কোর আছে। এই ডিজিটের মধ্যে 3 ডিজিটের মধ্যে শূন্যই পাওয়া গেল, তার মানে এগুলো সিগনিফিকেন্ট। এই যে এখানে সিগনিফিকেন্স কিন্তু এরকম না, 2%, 2.1% কিন্তু এরর পাওয়া গেছে। স্টিল এটা সিগনিফিকেন্ট, কারণ 2.1% হইলেও 5% এর নিচে এরর আছে, তাই তো? 5% এর নিচে আছে এররটা আমরা মানি 5%, কিন্তু এটা হয়তো না, এটাও ঠিক আছে, এটাও তো 1% অনলি। এইভাবে রেজাল্ট যা পেয়েছেন ওই টেবিল থেকে বা স্পেসিস থেকে যে রেজাল্টগুলো পেয়েছে, এই রেজাল্টগুলো আলোচনা করবেন। ঠিক আছে? আলোচনা করার পরে এই আলোচনার প্রেক্ষিতে যা পেলাম, এটা পেলাম না, তারপরে কনক্লুশন বলবেন। অতএব আমরা বুঝতে পারলাম যে এর সাথে এর সম্পর্ক নাই, এটা এই কারণে হতে পারে, এই কারণে হতে পারে। এই আপনার আলোচনা শেষ। শেষে রেফারেন্সগুলো, যে সমস্ত আর্টিকেল আপনাকে হেল্প করেছে এই পেপারটা তৈরি করতে, সবার নামটা দিয়ে দিবেন। বিশেষ করে যাদের থেকে কিছু লিখেছেন, একটা লাইনও লিখেছেন, আপনার মতো প্যারাফ্রেজ করে লিখেছেন,
কিন্তু কোনো লাইন ভিতরে লিখেছেন। আমাদের দেশে তো কপি করা একটা প্রচলন আছে, সরাসরি এই পুরো প্যারাগ্রাফটা কপি করে দিয়ে দিলেন, কিন্তু এটা সুযোগ নাই আপনার। আপনি যদি একটা লাইনও লিখেন, মানে একটা লাইন, এটার এখানে একটা লাইন শেষ হচ্ছে স্কেল পর্যন্ত, এই লাইনটা যদি আপনি লিখেন আপনার মতো করে লিখতে হবে, আর ব্র্যাকেটে আবার ওনার নাম দিয়ে দিতে হবে। যেমন করে উনি বলেছেন যে পেট্রিয়ান ওয়েডামেন 2007 claimed that, ওরা ক্লেম করেছে the measures of success of mobile viral marketing was of critical mass scale. ক্রিটিক্যাল মাস স্কেলই এটার সাকসেসকে মেজার করতে হয়। এখন আপনি চাইলে পোস্টিচির কে ছিল 2007-এ, কে কি লিখেছে ওটা আপনি রেফারেন্সে, তোমার নাম আছে, এই যে দেখেন রেফারেন্সে আছে না, ওনার এই পেপারটা আপনি আর লেখাটা আপনি খুঁজে দেখতে পারেন ওখানে কি বলেছেন উনি। আন্ডারস্ট্যান্ড? হ্যালো, ইয়েস স্যার। আপনারা ওই বিবিএ তেও তো একটা রিসার্চ কোর্স করেছিলেন তাই না? জি স্যার, ছিল স্যার। ওখানে রেফারেন্সিং সম্পর্কে কিছু পড়েছেন না? আচ্ছা, ভুলে গেছেন হয়তো। আর কাজটা আসলে বাস্তবে না করলে আপনি যে কাজটা পড়েন সেটা তো ভুলেই যাবেন, অ্যাকাউন্টিং রিসার্চ করার পর তো ভুলে যাবেন। যে কাজটা আসলে বাস্তবে করে থাকেন পড়ার ছাড়াও, মানে নিজে একটা কাজ করতে যান, তখন না আসলে শেখা যায়। অনেক সময় ম্যাথ কিন্তু ওইভাবে মুখে মুখে সব বোঝাই যায়, কিন্তু বাস্তবে একটা অ্যাকাউন্টিং ম্যাথ প্রবলেম সলভ করতে গেলে, লিখতে গেলে অঙ্কটা আত্মসমস্যার সমাধান হচ্ছে না, হয় কিনা এরকম? ঠিক একই অবস্থা আমাদের রিসার্চেও। হ্যাঁ, রিসার্চেও যদি আপনি না করেন, একটা পাবলিকেশন পর্যন্ত না যান, আপনি বুঝতে পারবেন না। ঠিক এই কাজটা আপনার করে যেতে হবে। আমি আপনাদের জন্য, আমি হঠাৎ করে একবার মনে হলো যে স্টুডেন্ট পারসেপশন সুবিধা হলে এটা স্টুডেন্ট যে কাউকে দেওয়া যায়। স্টুডেন্ট হলে আপনার ক্লাসমেটদেরকে দিতে পারেন, ওদের থেকে ডেটা নিতে পারেন। আমি স্টুডেন্ট পারসেপশন লিখে গুগলে সার্চ দিলাম, স্কলারে ওরা অনেকগুলো আর্টিকেল দিল, আমার কাছে খুব ভালো লাগলো কয়েকটা আর্টিকেল। যেমন এটা দেখেন, অ্যাকাউন্টিং স্টুডেন্টস পারসেপশন অন পারসুইং প্রফেশনাল এক্সামিনেশন। প্রফেশনাল এক্সামিনেশন তো বুঝেন না, সিএ, তারপরে সিএমএ, তো অথবা সিএস, চার্টার সেক্রেটারি। তো এটার প্রতি পার্সু করা, অর্থাৎ এটা হোল্ড করার জন্য কি পারসেপশন, কি মন, ওনাদের চাহিদাটা কি, ওনারা কি চান আসলে, এই সম্পর্কে একটা স্টাডি হতে পারে। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্টুডেন্টস পারসেপশন অন পারসুইং প্রফেশনাল এক্সামিনেশন। আমার তো মনে হয় এটা যে কেউ কপি, মানে কপি বলতে রেপ্লিকা বলি আমরা। আবার এই কাজটা ওরা তো মালয়েশিয়ান কনটেক্সটে করেছে, আপনি আপনার বাংলাদেশিয়ান কনটেক্সটে ওরা কি করেছে, কোয়েশ্চেনিয়ার ওয়াজ ডিস্ট্রিবিউটেড টু ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং স্টুডেন্টস অফ এ পাবলিক ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া। তার মানে আপনিও আপনার ফাইনাল ইয়ার স্টুডেন্ট অ্যাকাউন্ট মাস্টার্স স্টুডেন্টদেরকে দিতে পারেন, আপনার ক্লাসমেটরা আপনার জন্য ফিল আপ করে দিল। 103টা কোয়েশ্চেন ওয়ার কমপ্লিটেড অ্যান্ড ইউজেবল। দেখতে পেয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে 103টা কোয়েশ্চেন ইয়ার ওরা অলরেডি পেয়ে গেছে উত্তর, মানে কোশ্চেনে যারা তৈরি করেছে। তারপর ওরা সিম্পল অ্যানালাইসিস করেছে, দেখেন রিগ্রেশন অ্যানালাইসিস ওয়াজ এমপ্লয়েড, আর রেজাল্ট ইন্ডিকেট দ্যাট about 70% of the respondents plan to work immediately after graduating. 70 জন ইয়ের পরপরই, পাস করার পরপরই, মাস্টার শেষ করার পরপরই কাজ শুরু করতে চায়। 28% of respondents are really have the intention to pursue professional qualification. মাত্র 28 অর্থাৎ 70 আর 28, বাকি 2% কি করে কে জানে। তো কিন্তু বাকি 30% যারা কিনা প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য আরো পড়াশোনা করতে চায়। আপনাদের ক্লাসেও যদি এই জিনিসটা সার্ভে করা হয়, একটা রেজাল্ট তো পাওয়া যাবে, তাই না? জি স্যার। হ্যাঁ, among others, অন্যরা কি বলছে, জব সিকিউরিটি, স্টেবিলিটি, এগুলো চায়। Opportunities for advertisement as well, the student perception towards profession are three main variables found to be significant. তিনটা ভেরিয়েবল খুবই সিগনিফিকেন্ট একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন যাওয়ার ক্ষেত্রে। The result of the study appears to suggest that, এই রেজাল্ট দ্বারা কি পাওয়া গেল, একটা ইয়েতে কি হয়, মানে একটা এক্সিকিউটিভ সামারিতে কি পাই আমরা পাই যে প্রবলেমটা কি ছিল, এটা নিয়ে উনি কিভাবে প্রবলেম রেজাল্ট পর্যন্ত গেলেন, আর কি রেজাল্ট পেলেন। এখানে ছিল প্রবলেমের কথাটা এই 2 লাইনে ডিসিশনে, তারপরে 3 লাইন এই পর্যন্ত। তারপরে আমরা পরের এতটুকু পাইলাম হলো মেথোডোলজি, কিভাবে তারা এই রেজাল্টটা পেলেন, সরি কোশ্চেনিয়ার থেকে, এখান থেকে, ঠিক না?
মানে কিভাবে এই প্রশ্নের উত্তর খুঁজলেন আপনারা, আর খুঁজে ওনারা কি পেলেন। এই তিনটা কথা এখানে সাজিয়ে লিখলেই এক্সিকিউটিভ সামারি, যেটাকে আমরা রিসার্চের ভাষায় অ্যাবস্ট্রাক্ট বলি, অ্যাবস্ট্রাক্ট তৈরি করা যায়। অ্যাবস্ট্রাক্ট পড়লেই বোঝা যায় যে আসলে কি। তারপরে তো সাজিয়ে সাজিয়ে লিখেছেন, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি লিখেছেন, সবার আগে এটি লিখতে হবে আপনাদেরকেও, লিটারেচার রিভিউর পর লিখতে হবে। অনেকে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডির সাথে প্রবলেম স্টেটমেন্ট আলাদা করে লিখে, অনেকে একটার মধ্যেই সব ঢুকিয়ে দেয়। লিটারেচার রিভিউ দেখেন অনেকে আবার 1, 2.1, 2.2 করে, অনেকে আবার করে না, উনি করেন নাই। উনি ইস্যুগুলোকে সব একটার পর একটা ধরে সাজিয়ে দিয়েছেন শিরোনাম ছাড়াই। অনেকে সাজানোর আগে শিরোনাম দেন। তারপরে 3-তে মেথোডোলজি লিখেছেন উনি, আর কোনো কথা নাই, ডাটা কিভাবে আসছে, কোথেকে ডাটা আসলো, কোশ্চেনিয়ার ডিটেইল। দেখেন দ্য কোশ্চেন ইউজড ইন দিস রিসার্চ ওয়াজ অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড তো বুঝেন না? হ্যালো, বুঝতে পারছেন? জি স্যার, অধিগ্রহণ করছে মানে কালেক্ট করছে। হ্যাঁ, উমরের যে 2009-এ যে পাবলিকেশনটা ছিল, ওখানে একটা কোশ্চেনিয়ার ওনার ইউজ করেছেন। ওই কোশ্চেনিয়ারটা আমরাও অ্যাডপ্ট করি নাই, অ্যাডাপ্ট করেছি, একটু সংশোধন করে আমাদের মতো ব্যবহার করেছি, কিন্তু মূলত আমরা উমরের কাছে ঋণী। শেষ। কোশ্চেনিয়ার 120টা ফাইনালিস্ট অ্যাকাউন্টিং স্টুডেন্টসের কাছে ইন এ পাবলিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে সার্ভ করা হয়েছিল। আমার তো মনে হয় এটা খুবই সহজ সম্ভব। তারপরে ওরা এই যে ঠিক SPSS এ একটা মডেল দাঁড় করিয়ে দিয়ে দিল, তো এটা রান করলো, রান করার পরে রেজাল্ট পেয়ে গেল ওরা। তারপরে এই প্রোফাইল গুলো পেয়ে গেল, এন্ড দেখেন কি অবস্থা। ডেমোগ্রাফিক প্রোফাইল, মেল ছিল 31 জন, ফিমেল ছিল 72 জন, ম্যারিটাল স্ট্যাটাস ছিল 101 জন, ছিল সিঙ্গেল, 2 জন ম্যারিড, এরকমই হওয়ার কথা। আর রোমালে হিসেবে ওদের কিছু এথনিক আছে, CGPA, এই তথ্যগুলো ওরা নিয়েছে তাদের সম্পর্কে তথ্য দিল যে আমার রেসপন্ডেন্ট ছিল এরকম। ফিউচার প্ল্যান সম্পর্কে এরকম একটা কোশ্চেন ওরা দিয়েছিল, কোশ্চেনের মধ্যে এগুলো উত্তর হলো। দেখে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কোনো ধরনের ওই যে জটিল কোনো স্ট্যাটিস্টিক্যাল টেস্ট কিন্তু ওরা করেনি, খুবই সিম্পল একটা টেস্ট, মানে সিম্পল প্রেজেন্ট করছে ওরা। মনে হবে যেন এটা কোনো, আরে বাবু এটা কোনো কাজ হইলো, কিন্তু এটা পাবলিশ হয়েছে, ভালো জায়গায় পাবলিশ হয়েছে, কারণ অনেকের জন্য এটা বুঝতে সহজ, তাই না? অনেকে এটা ভালোভাবে বুঝতে পারছে যে আসলে কি, তাই না? এই প্রশ্নের উত্তর পরের সেকেন্ড কোশ্চেন, ডু ইউ হ্যাভ অ্যান ইন্টেনশন টু পারসু প্রফেশনাল কোয়ালিফিকেশন? একজন বলল সার্টেনলি, অবশ্যই, আরেকজন বলছে প্রবাবলি, হতে পারে, আরেকজন বলছে আনলাইকলি, মনে হয় না। তো তিনটা প্রশ্নের উত্তর, তিনটা কত লোক দিয়েছে ওটার পার্সেন্টেজ পাশে দিয়ে দিয়েছে, ওরা সাজিয়ে দিল। তুমি যদি if you have to make a choice with professional program, would you choose, কোনটা আপনি পছন্দ করবেন? SSCA করবেন নাকি সিমা করবেন নাকি MICPA নাকি CPA অস্ট্রেলিয়ান নাকি CIA? আমাদের দেশের ক্ষেত্রে CA, CMA, তারপর CS দেওয়া যায়, CFA দেওয়া যায়, আর একটা হলো SSCA তো দেওয়া যায়, সিমা দেওয়া যায়। ওগুলো সাজিয়ে দিলে হবে, কি কি জিনিস অ্যাডাপ্ট করবো তো আমরাও। তারপরে এই কোশ্চেনটা করা যায় সুন্দর। ঠিক আছে নাকি? এখানে দেখেন আরো কিছু কোশ্চেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করে দেখিয়েছে, সিম্পলি ডিস্ট্রিক্টেড। এরপরে এই যে বিশাল সার্ভের যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো আবার নরমালিটি, মাল্টিকুলারিটি, এগুলো রিলায়েবিলিটি, ভ্যালিডিটি টেস্ট করেছে ওরা। এই টেস্টগুলো আমরা পরবর্তীতে শিখে নিব কিভাবে করতে হয়। একটা ক্লিকে এই রেজাল্ট বের হয়ে আসে। হ্যাঁ, আপনাকে শুধু জানতে হবে কোন ক্লিকটা করতে হবে আর এই ক্লিকের রেজাল্টের অর্থটা কি, ঠিক না? এই যে গুজরাটির বইটা ভালো, ওরা রেফার করছে, দেখেন গুজরাটি 2003, গুজরাটির যে বইটা, এটা খুব ভালোভাবে ওই যে কি কি টেস্ট করতে হয়, রেজাল্টের অর্থ কি, এটা দেওয়া আছে, বইটা ভালো, আমার কাছে ভালোই লাগে। তো অথবা যে কোনো একটা রিসার্চ মেথোডলজি, কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডলজি বই পড়লে ওখানে পেয়ে যাবেন এগুলো এমনিতে সাজানো ভাবে। না হলে এখানে যা দেখতে পাচ্ছেন DF, F, যে F এনোভা করেছি যেহেতু, F R স্কয়ার, এত এগুলো। আমার তো কোয়ান্টিটেটিভ রিসার্চ ভালো লাগে, সেই হিসেবে কোয়ান্টিটেটিভ করলাম, কিন্তু অনেকের কোয়ান্টিটেটিভ পছন্দ না। কোয়ান্টিটেটিভ পছন্দ না, অনেকে এটা করতে চান না। এই জন্য যে বাপু ঝামেলা করে এইসব F, CF এসব যেতে চাইবো না, আমি আমার একটা ইন্টারভিউ নিয়ে ওগুলোকে সাজিয়ে লিখবো যে অমুক অমুক এই কথা বলেছে। এই সাজানোর উপর আমরা একটা আলোচনা সাজিয়ে আমরা বলে দিব যে এই পেলাম, আমার উপলব্ধি হলো এরকম। কিন্তু কাজটা কিন্তু কোনো জায়গায় সহজ না, কোয়ান্টিটিভ বিষয়টা সহজ নয়, আর কোয়ালিটিভ বিষয়টাও সহজ নয়। আসলে আপনাকে একটা প্রসেস ফলো করে যেতে হয়, ওই প্রসেসটা ফলো করতে পারলে যে কোনো জায়গায় পাবলিশ করা সম্ভব, তাহলে কোনো জায়গায় না।
তো আপনাদের তাহলে এখন ফার্স্ট স্টেপ কি হবে বলেন দেখি, বুঝতে পেরেছেন কিছু কি কাজ হবে এখন আপনাদের? স্যার আমাদের ফার্স্ট স্টেপ হবে স্যার, আমাদের একটা টপিক আগে নিয়ে নিজেদেরকে সিলেকশন করব এবং দেখব ওই মানে ওই টপিক অনুযায়ী আর কতগুলো আর্টিকেলস আছে, যদি মানে রিলেটেড কোনো কিছু থাকে, মানে একটা ফোকাস একটা টপিক, সেইটা আমরা সিলেকশন করব। স্যার আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত খুব ঠিক বলেছেন যে আপনি একটা টপিক সিলেক্ট করার অর্থ টপিক নাম না, একটা আর্টিকেল সিলেক্ট করা শেষ পর্যন্ত। তো আপনি একটা আর্টিকেল সিলেক্ট করবেন, তারপরে কি কাজ হবে বলেন, অন্য একজন বলেন, অসুবিধা নেই, ঈশানুর বলেন। এরপরে কি কাজ হবে? একটা আর্টিকেল তো সিলেক্ট হয়ে গেল আপনার। স্যার আর্টিকেল সিলেক্ট করার পরে আমরা ওটা দেখবো এবং ওটার ভিতর কোনো কিছু গ্যাপ আছে কিনা সেটা খুঁজবো, এবং সেই জায়গায় থাকলে আমরা সেই গ্যাপ অনুযায়ী ইনফরমেশন কালেক্ট করবো কিংবা ইনফরমেশন দিব, তারপর যেটাকে আমরা সাজায় তারপর নিজের একটা আপাতত গ্যাপ রিসার্চ পেপার তৈরি করবো। হ্যাঁ, আপাতত গ্যাপ খুঁজতে হবে না। ওই রিসার্চ পেপারও একটা গ্যাপকে জি আইডেন্টিফাই স্যার, করেছে। বলছিলেন। আপনি শুধু আপাতত ওটা তো অন্য দেশের করেছে, আপনি বাংলাদেশের ক্ষেত্রে এই রিসার্চটা করে দেখবেন। ওই একই জি স্যার। টেস্ট একই জিনিস যেটা ওরা করেছে আমরাও আমাদের জায়গায় করে দেখি না কি অবস্থা। হতে পারে তো যে ওখানে জি একটা স্যার। রেজাল্ট পেয়েছে, আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতে পারে, হতে পারে না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এই কাজটাই রেপ্লিকা করবো আমরা। একটা আর্টিকেল সিলেক্ট করার পরে এই আর্টিকেলটাকে কিভাবে রেপ্লিকা করা যায় সেই পথে হাঁটবো। ওকে স্যার। তো আমাদের কাজটা হবে মানে আমাদেরকে হচ্ছে প্রপার ওয়েতে যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমাদেরকে ফলো করতে হবে। রাইট রাইট, এই লাইনে তো আপনারা উস্তাদ, মানে উস্তাদ বলতে বাঙালির আমরা উস্তাদ। যে কোনো একটা ফাইনাল প্রোডাক্ট দেখলেই হয় যে প্রোডাক্টটা নিয়ে আসেন, মুহূর্তের মধ্যে ভেঙে চুরে পিছনে কেমনে থেকে এটা আসবে ওটা বানিয়ে ওইটা কপি বানিয়ে ফেলে। 1 নম্বর পাওয়া যায়, 1 নম্বরের কপি পাওয়া যায়, 2 নম্বরের তো আছেই, 1-এর 2, 3 নম্বর ভার্সন পাওয়া যায়। এগুলোর আবার কপি 1 কপি 2 কোয়ালিটির। আপনি চাইলে 100 টাকার দামের বিদেশি জিনিস আপনি 1 টাকা কিনতে পারবেন আমার কাছ থেকে, আর 200 টাকা দিয়ে কিনতে পারবেন। এর চেয়ে কোয়ালিটি বাড়ায়ও দিতে পারবো জিনিস, ভিতরে কমায়ও দিতে পারবো। এই যে কাজটা আমরা ইঞ্জিনিয়ারিং এ আমাদের জিঞ্জিরাতে করি, এই কাজটা আমাদেরকে এখন রিসার্চে করতে পারতে হবে, শুধু বোঝার জন্য যে আসল প্রসেসটা কি হয়, প্রসেসটা বোঝার জন্য। এটা আবার পাবলিশ হবে না, আপনি আবার আমার নামে দিবেন না যে আমি আপনাদেরকে ভুয়া রিসার্চ করাচ্ছি। আমরা আসলে শুধু এডুকেশনাল পারপাসে আমরা একটা রিসার্চের ব্রেকডাউন করে দেখাচ্ছি যে আসলে এখানে কি কি জিনিস থাকে। আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি এই কাজটা ভেঙে দেখতে পারেন যে কিভাবে হয়, আপনি নিজের মতো আইডিয়া যোগ করে নিয়ে নিজের রিসার্চ আপনি করতে পারবেন পরবর্তীতে। হ্যালো, বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা একটা টপিক আজকের ক্লাসের ওটা আলোচনা করতে যাই। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ইউজিং ইআরপি, এইটা নিয়ে করা যায়? ও, আপনার মনে হয় একটা পাঠিয়েছিলেন না, কি জানি, ইআরপি এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন অন ইউজিং ইআরপি করেন, কিন্তু আগে দেখেন যে কোন একটা আপনাকে যে কাজটা করতে হবে নেক্সট ইয়েতে আমাকে একটা আর্টিকেল সেন্ড করতে হবে, যে আর্টিকেলটা আপনি রেপ্লিকা করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি একটা আর্টিকেল ভালো মানে আর্টিকেল পেয়ে যান, যে আর্টিকেলটা আপনার মনে হচ্ছে যে আপনি রেপ্লিকা করতে পারবেন, আপনার এটাকে দেখে মনে হচ্ছে অ্যাপিয়ারেন্স মনে হচ্ছে যে আপনি পারবেন, তো বেশ আমার আর কোনো সমস্যা নেই, আপনি তো ওটা রেপ্লিকা করবেন ওই টপিকের মতো করে। ওই টপিকটার মধ্যে একটু এদিক সেদিক হবে, কারণ আপনি তো কনটেক্সট দিবেন বাংলাদেশ বা ইত্যাদি ইত্যাদি, প্রসেসটা এটা হবে। তো আমাদের আজকে ক্লাসে দুজন গেস্ট আছে, তো স্যার জি স্যার তার মানে সেম কাজটাই স্যার আমরা বাংলাদেশের কনটেক্সটে অথবা আমাদের নিজেদের জি জি কনটেক্সটে স্যার আমরা করে দেখাবো, এটাই তো স্যার? জি 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 বেশ ঠিক 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 কথা। আছে। তাহলে স্যার ওই আর্টিকেলটাকে আবার পাঠানো লাগবে যেটাকে আমরা ইয়ে করবো? আমাকে তো দিতে হবে না, নাহলে আমি বুঝবো কিভাবে যে আপনি কোনটা রেপ্লিকা করতে যাচ্ছেন। ওকে স্যার। হ্যাঁ, ওইটার মধ্যে কতটুকু কাছাকাছি গেল, এখানে তো ইস্যু হলো যে ওইটার যত কাছে আপনি থাকবেন তত আমি খুশি যে ওইরকমই হয়েছে। আপনি বললেন যে আমি একটা রেপ্লিকা করেছি, কিন্তু কার রেপ্লিকা কি, একজনের ছবি আঁকতে বসলেন, তো ওই লোককে দেখানোর পরে আপনার ছবিটা দেখলে আমি বুঝবো না যে আপনার ছবিটা কত সুন্দর হয়েছে বা কাছাকাছি হয়েছে, তাই না? ওই জন্যই আপনাকে পাঠাতে বললাম যে আপনি রেপ্লিকা করার আগে আপনি যে কাজটা রেপ্লিকা করতে যাচ্ছেন ওইটার একটা মূলটা পাঠান আমাকে, এটাকে রেপ্লিকা করে দেখার পরে। স্যার আমাদের তো স্যার মানে ফাইন্ডিংস গুলো শুধু আলাদা হবে, আর হচ্ছে কিছু অল্প কিছু জিনিস আলাদা হইতে পারে, আর বাকি জিনিসটা তো ওরকমই থাকবে। হ্যাঁ, ওই লাইনগুলো লিখতে যাবেন না, তখন দেখবেন যে ওরা অন্য একটা দেশের কনটেক্সটে বলেছে,
আপনি আবার বাংলাদেশের কনটেক্সটে বলবেন। তারপরে যে লাইনটা লিখেছে ওরা যে প্রবলেম হিসেবে, ওটা আপনি দিলেন, ওখান থেকে ওই রেফারেন্স যা দিয়েছে এর এই জায়গায় আপনি যার কাছ থেকে কপি করছেন তাকে একটু রেফার করতে পারেন, আবার একটা দুটো লাইন আপনার মতো করে যোগ করে লিখতে পারেন প্রবলেম ইয়ের জায়গায়, প্রবলেম ব্যাকগ্রাউন্ড বা প্রবলেম স্টেটমেন্টের জায়গাটায়। পরবর্তীতে যখন আপনি অবজেক্টিভ সেট করছেন তখন একটু চেঞ্জ আসবে। ওরা অবজেক্টিভ 1 2 বলেছে, আপনি বললেন যে আমার অবজেক্টিভটা স্পেসিফিক এটা, তবে সাধারণত 90% একই থাকবে। কিন্তু মেথোডোলজির জায়গায় আপনি চাইলে একটা মেথড, একটা জিনিস বাদ দিতে পারেন, যে এত বড় আমি করবো না, আমি অল্প একটু শুধু ডেমোগ্রাফিক দেখাবো আর আমি শুধু রিগ্রেশন অ্যানালাইসিসটা দেখাবো, ব্যাস, দ্যাটস ইট। এতটুকু আমার সিম্পল কাজ, তাই না? আপনি কনক্লুশনের ক্ষেত্রে ওই বেসিসে ফাইন্ডিংস গুলো শুধু লিখলেন। অবশ্যই ফাইন্ডিংস আলাদা হবে, কারণ ডেটা আলাদা, সুতরাং রেজাল্টও আলাদা Yes, sir. হবে। কনক্লুশনও ওই যেহেতু ওই রকমই রেজাল্ট হয়নি, কনক্লুশনও একটু আলাদা হতে পারে। কারণ যে ফাইন্ডিংসটা পাওয়া গেল, কেন এই ফাইন্ডিংসটা পাওয়া গেল, এটা তো ইন্টারপ্রেট করতে হবে পরে। আপনি পরে বলবেন যে আসলে মনে হয় এই কারণে ফাইন্ডিংসটা এরকম হয়েছে, হতে পারে এই কারণ, ফিউচার স্টাডি ক্যান সলভ দিস প্রবলেম, এভাবে একটা আপনি একটা রিকমেন্ডেশনও করে দিবেন। এই কাজ ওরাও করেছে, দেখবেন ওখানে ওরাও কিছু ফাইন্ডিংস গুলো লিখেছে, এই কারণে সম্ভবত ওই রকম করে আপনিও লিখবেন, হয়ে যাবে। আমাদের দুজন গেস্ট আছে, একজন আপনার সিনিয়র, একজন আপনার জুনিয়র। তো ইয়ে কোথায় আছেন, জামিলা তাসনিম আপনি আছেন? আপনার আপনার কি কোনো উপকার হলো? আপনি বুঝতে পারছেন কিছু? জি স্যার, বুঝতে পারছি অনেক কিছু। আচ্ছা, তো আশা করছি আপনি একটা ইজিয়ার একটা টপিক আপনি ইয়ে করবেন। আমি কিছু ইজি টপিকের মানে একই রকম বেশ অনেক কাজ পারসেপশন নিয়ে, ওই যে অ্যাকাউন্টিং প্রফেশনের পারসেপশন নিয়ে কিছু কাজ আজকে ডাউনলোড করলাম, আর্টিকেলগুলো। এই আর্টিকেলগুলো আপনাদেরকে আমি যে সার্ভ করে দিতে পারি, আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারি। আপনি ওখান থেকে আপনারা যার যার ইচ্ছা হয় দেখে নিতে পারেন যে এরকম কাজ হতে পারে। স্যার আমরা যেটা নিয়ে শুরু করেছি এটা কি কন্টিনিউ করতে পারবো, নাকি আপনি যেগুলো দিবেন ওখান না থেকে না না আমরা না নিয়ে- আমার দেওয়াটা সিম্পলি, কেউ যদি মনে করে যে এটা একটা দেখি এরকম কি ধরনের আর্টিকেল, কি মানের আর্টিকেল, আমি আপনাদেরকে খুব জটিল কোনো আর্টিকেল দিতে যাচ্ছি না। তো ইজিয়ার আর্টিকেল গুলো কি আসলে একটা স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য আর কি বললাম যে এই ধরনের আর্টিকেল নিয়ে হতে পারে। তাও তো একটা পার্টিকুলার ইস্যুর উপরে, একটা ইস্যু তো নিশ্চয়ই সবাই করতে পারবে না, তাই না? একটা ইস্যু তো একটা গ্রুপই করবে, আপনার তো এখানে অনেক গ্রুপ, অনেক ইস্যু হওয়া দরকার। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার কোনো একটা ইস্যু যেটা নিয়ে আগে কোনো রিসার্চ হয় নাই, তাহলে সেক্ষেত্রে স্যার কি করব? আগে কোনো রিসার্চ হয় নাই এরকম ইস্যুতে তো রিসার্চ করতে হয় না, কারণ এই বিষয়গুলো যে কি জানি প্লেটোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল না, পাবলিকেশনের আগে আপনাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তো সক্রেটিসকে স্যার, সক্রেটিস না, ওই যে পৃথিবী ঘুরে না ঘুরে, এগুলো কে বলছিল? সক্রেটিস স্যার। ওইসব মৃত্যুদণ্ড পেয়ে তারপরে পাবলিশ হবে, এর আগে তো হবে না। আমি মজা করে বললাম, মানে ব্যাপারটা হলো আগে কিছুই হয় নাই এরকম কাজ এখন করার সময় আপনার না। আপনি একজন বিগিনার, আপনি রিসার্চ প্রসেসটাই তো ভালো নিশ্চিত করতে পারেন না যে আপনি আপনার রিসার্চের প্রসেসটা আপনি বুঝেন ভালো করে, এই প্রসেসে আপনি পাবলিশ করতে শুরু করেন, এরপর এক সময় আপনি বলবেন যে আমি প্রসেস ফলো করে দেখেছি যে এইটা রেজাল্টটা এরকম হয়, সুতরাং এটা না। তখন আপনি বিপরীত কথা বলেন, বিপরীত আর্গুমেন্ট আপনি পেশ করেন, বলেন যে না এটা তো আসলে এরকম, তখন লোকজন মানবে। এখন তো আপনি একটা কথা বলবেন, লোকজন বলে আরে বাপু কি বলো, তুমি তো খেলাই শিখো নাই, তাই না? ব্যাপারটা এটা আর কি। আপনি তো এই কমিউনিটিতে, এই স্কলার কমিউনিটিতে কথা বলার যোগ্যতাই আপনার নাই, আপনি কথা বলতে জানেন না, শিখেন নাই কিভাবে লিখতে হয়, কিভাবে একটা জিনিস প্রেজেন্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি। কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা একটা আজকের ক্লাসে যে আরেকজন যে ছিলেন আমার সাথে, কে জানি কি নাম বলেন আপনাদের, আমার ইন্টার্ন স্টুডেন্ট একজন, আরেকজন মুস্তাফিজ আছেন? জি স্যার আছি। হ্যাঁ মুস্তাফিজ, আপনার কি অবস্থা? আপনি কি থিসিস করার আগ্রহ বাকি আছে না ইন্টার্নশিপ করাই ভালো? স্যার থিসিস সম্পর্কে আর কি আমার জ্ঞান প্রায় শূন্য, কিছুই বুঝি না এটা নিয়ে। তো ওই একটা কোর্স ছিল রিসার্চ মেথোডোলজি, তো মনে হচ্ছিল যে কিছুটা ওটার সাথে রিলেটেড, বাট
কতটুকু কি বুঝতে পারতেছি না এখন। সুবহানাল্লাহ। তো এখন কি হবে তাহলে আপনার? ইন্টার্নশিপও গেল, আপনি কোনো ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন নাই, আর থিসিসও গেল যেহেতু কিছু বুঝতে পারেন নাই, তখন আপনার কি হবে? আপনার তো ব্যাচেলারি স্যার থেকে আপনি যেহেতু প্রসেস গুলো বললেন সেই হিসাবে আমি চিন্তা করে দেখতে পারি টপিক খুঁজে, বাট এটা কি ইকোনমি বা ফাইন্যান্সিয়াল রিলেটেডই হতে হবে, অন্য কোনো কিছু হলে? আচ্ছা, একটা মজার বিষয়, আপনারা সবারই বেশ ইকোনমি ফাইন্যান্সের বাইরে, অ্যাকাউন্টিং এর বাইরের জিনিসের প্রতি খুব আগ্রহ। তো ওইগুলোতে অ্যাকাউন্টিং এর পড়ার পরেও কি অ্যাকাউন্টিং এর কোনো আগ্রহ তৈরি হয় না? নাকি লোকজন শুধু ভয় দেখাতে দেখাতে অ্যাকাউন্টিং থেকে আপনাদেরকে বের হইতে মন চাচ্ছে? স্যার অ্যাকাউন্টিং এ নতুন কিছু রিসার্চ করার সুযোগ কেন পাই না? কারণ সবকিছু ওই যে আইএসবি, তারপরে আইএসএ এইসবের নিয়ম অনুযায়ী পড়ে আসছি, তো তাদের উপর দিয়ে তো কোনো কিছু রিসার্চ করা মনে হয় না। ঠিক হবে না, না, তাদের উপর দিয়ে কিছু রিসার্চ করা ঠিক হবে না। অ্যাকাউন্টিং এ অনেক বিষয় আছে তো। অ্যাকাউন্টিং এর রিসার্চ হলো অ্যাকাউন্টিং ফর ম্যানেজমেন্ট কন্ট্রোল। ডো অ্যাকাউন্টিং বাজেটারি কন্ট্রোল ক্যান কন্ট্রোল দ্য ম্যানেজমেন্ট? এটা একটা প্রশ্ন আপনি রাখলেন। এই প্রশ্নের বাজেটারি কন্ট্রোল এন্ড কন্ট্রোল পার্সপেক্টিভ লিখেন, সার্চ দেন, দেখবেন অনেক কথা, অনেক রিসার্চ হচ্ছে। লোকজন বলতেছে যে বাজেটের কন্ট্রোল এরকম হওয়া দরকার, এই ওপেন বাজেট হওয়া দরকার, জিরো বাজেট হওয়া দরকার। এসব কথা কিন্তু আইএস এর কথা না, কিন্তু জিরো বেসড বাজেট যেটা অর্থাৎ আগের থেকে কিছুই থাকবে না এখন থেকে, এই সবগুলো এই যে রিসার্চ করে করে লোকজন বের করেছে, বলছে। এগুলো নিয়ে নতুন নতুন বই পাবলিশ হচ্ছে, ওই বইগুলো আবার পড়ানো হচ্ছে। রিসার্চের জায়গা তো আসলে সবসময় আছে। ওই অ্যাকাউন্টিং কিভাবে হবে এটা নিয়ে হয়তো খুব বেশি রিসার্চের সুযোগ কম, কারণ ওটা নিয়ে রিসার্চ যেটা করা হয়ও ওইগুলোর অনেক বড় জায়গায় হয়। আপনার আপনার জন্য এখনো খোলা আছে যে জায়গাটা, সেটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে অনেক ভালো রিসার্চের সুযোগ আছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়েও শুধু এইভাবে রিসার্চ হইতে পারে যে আইএস 15 এর সম্পর্কে অ্যাকাউন্টিং গ্রাজুয়েটসদের পারসেপশন কি, কেমন তারা বুঝে, ঠিক আছে? অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর রেলেভেন্স ইন অ্যাকাউন্টিং এডুকেশন, আমাদের অ্যাকাউন্টেন্টসদের কাছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর গুরুত্ব কিরকম, ব্যাপারটা এরকম টাইপের কথা প্রশ্ন হিসেবে আসতে পারে। এগুলো উত্তর তো সহজে আপনি দিতে পারেন, সিম্পল একটা রিসার্চ টুকটাক দিয়ে হয়ে যেতে পারে। আপনি ওই যে ইয়ের মধ্যে দেখলে, গুগল স্কলারে লিখলে ওখানে পাবেন, দেখবেন শত শত হাজার হাজার পাবলিকেশন হচ্ছে, 2021 হচ্ছে, 20 হয়েছে। তো ওরকম একটা কিছু করবেন, অসুবিধা কি? হতে পারে না এরকম কথা, তো সুযোগ কোথায়? আর আপনি বুঝতেই পারছেন আমরা একটা কোর্স স্যার করছি। কোনো রেস্ট্রিকশন আছে যে ওই এসেটা মিনিমাম কতটুকুর মধ্যে হতে হবে? পেজের কথা বলতে চাচ্ছেন? জি স্যার, পেজ বা ওয়ার্ড। সাধারণত 20-25 পেজের বেশি তো হয় না এরকম ইয়েতে, রিসার্চ পেপারে। কারণ যা ইচ্ছা তাই তো কপি করে দেওয়া যায় না। কপি করে না দেওয়া গেলে, মানে যা ইচ্ছা তাই লিখতে না পারলে, তাহলে 2 পৃষ্ঠা লেখাও কঠিন। তো কারণ রেলেভেন্ট কথা, একটার পর একটা কথা, যে কথাটা আসলে শুধু দরকার তাই লিখবো, তখন আসলে অনেক কথা লেখা যায় না। এনিওয়ে, যারা ইন্টার্নশিপ হিসেবে থিসিস জমা দিবেন তাদের কাছে অবশ্য তারা আরো কিছু বাড়তি কিছু দেওয়ার সুযোগ আছে। মূল লেখাটা লেখার পরে আগে পরে আর কিছু সুযোগ করা যায়, সেটা হয়তো আপনাদের জন্য সুযোগ করে দেওয়া যায়। কিন্তু যারা আমার রেগুলার অর্থাৎ অ্যাকাউন্টিং রিসার্চ করছে তাদের কাছে আমরা এই 15-20 পেজেই রেফারেন্স সহ সব মিলিয়ে হয়তো এফোর সাইজের একটা ব্যাপারে এভাবে লেখা হলে 20-25-30 পেজের বেশি হওয়ার কথা না। কঠিন আসলে হওয়াটা। তো ঠিক আছে, আমরা আরেকটা ইস্যু আলোচনা করে নিই ছোট করে। তো বেস্ট অফ লাক আপনাদের জন্য। আমরা একটু আবার স্ক্রিন শেয়ার দিই। আমাদের ইস্যুটা হলো আজকের যে ক্লাস, আজকের ক্লাসের ইস্যু ছিল মনে হয় ফাউন্ডেশন অফ সোশ্যাল রিসার্চ। হ্যাঁ, আমরা দ্বিতীয় ইস্যুটাতে ছিলাম। রিসার্চ প্রসেস তো ক্লাসে আমরা পড়েছি সুন্দর করে, কিন্তু এই অংশটুকু পজিটিভিজম, ফেমিনিজম, পোস্ট মডার্নিজম এইগুলো তো আমরা আলোচনা করিনি, তাই না? আপনারা কি এগুলো আগে রিসার্চ মেথোডোলজি কোর্সে পড়েছেন?
হুম, হ্যালো, কি ব্যাপার, চলে গেছেন কোথাও? হ্যালো, কারণ আমাদের এখানে তো আছে এই সিলেবাসে পরিষ্কার লেখা আছে যে আপনি পজিটিভিজম এটা এবং কনস্ট্রাকটিভিজম আর ফেমিনিজম আর পোস্ট মডার্নিজম 4 ধরনের প্যারাডাইমের কথা এখানে বলা আছে। যদিও বা প্যারাডাইমকে আমি পছন্দ করি 2 ভাগে ভাগ করতে। 4টা ভাগ খুব ওয়াইডলি জনপ্রিয় যে 4 ধরনের প্যারাডাইম হয়, কিন্তু আমার নিজের পছন্দ হলো 2টা, পজিটিভিজম হবে একটা আর একটা হলো কনস্ট্রাকটিভিজম। ব্যাস, এই 2 প্রকারে, কারণ 2 প্রকার বুঝতে সুবিধা, ভাবতে সুবিধা, আপনাকে কোনো একটা গ্রুপিং করতে সুবিধা। আমেরিকান নির্বাচনে দেখবেন 2 রকমেরই নির্বাচনের সদস্য, একটা হলো ডেমোক্রেট আর একটা রিপাবলিক। এত তো মত, এত রকম মতের কি পার্থক্য? শেষ পর্যন্ত কোনো মতের আমরা তো দেখি 2 দলের মধ্যে কোনো পার্থক্য নাই, সবাই তো ক্ষমতা চায়। সুতরাং এই ক্ষেত্রে এত ভাগ দিয়ে আসলে বোঝা তো দুষ্কর হয়ে যায়। আর আমি ভালো আর আমি মন্দ, এর মাঝখানেও একটা কথা থেকে যায়, আমি বেশি ভালো অল্প মন্দ, আমি বেশি মন্দ অল্প ভালো, তো সুতরাং 4 ভাগ তো হতেই পারে, তাই না? মন্দের কাছে ভালোর কাছে, ঠিক ভালো ভালো না, এত ভালো না, মোটামুটি ভালো আর মোটামুটি খারাপ, ওইভাবে একটা ভাগ তো আরো 2 প্রকার করা যায় যে কোনো কিছুকে। সুতরাং আমরা আলটিমেটলি 2টা ভাগ ভালো করে বুঝবো, 2টা রকমের প্যারাডাইম হয়, এটা ভালো করে বুঝলে ইনশাআল্লাহ আপনি আর 4 প্রকারও ইনশাআল্লাহ পরে বুঝে যাবেন। 2টা ভাগ কি কি আমরা একটু স্ক্রিন শেয়ার দিই এখানে। 2টা ভাগ দেখেন আমরা স্ক্রিনে, এখানে আছে কিনা স্যাম্পল ক্লাস নোট। হ্যাঁ, ক্লাস নোটগুলো আপনার সার্ভ করা হয়েছে। হ্যাঁ, তবে এটা সবচেয়ে সহজতম যতগুলো ক্লাস নোট দেওয়া হয়েছে এর মধ্যে। তো পজিটিভিজম অ্যান্ড ইন্টারপ্রেটিভিজম ইন সোশ্যাল রিসার্চ। আমাদের অ্যাকাউন্টিংটা বরাবরই সোশ্যাল রিসার্চ, সুতরাং এই সোশ্যাল রিসার্চের পয়েন্ট থেকে আমরা বলবো। তো এখানে বলেছি যে পজিটিভিজম একটা জিনিস আর একটা হলো ইন্টারপ্রেটিভিজম। তার মানে 2টা কথা বলা হলো, পজিটিভিজম আর একটা হলো ইন্টারপ্রেটিভিজম। দুটোর মধ্যে পার্থক্য আছে। পজিটিভিস্ট যারা পজিটিভিজমে বিশ্বাস করে, আর ইন্টারপ্রেটিভিস্ট হলো যারা ইন্টারপ্রেটিজমে বিশ্বাস করে। এই বিশ্বাসটা কি? বিশ্বাসটা হলো, আমি এক কথায় যদি বলি যে পজিটিভিস্টরা বিশ্বাস করে যে সত্য যে কথাটা আমি খুঁজতে চাচ্ছি, যে প্রশ্নের উত্তর খুঁজতে চাচ্ছি, এই উত্তর ইয়ের মধ্যেই আছে, স্যাম্পলের মধ্যেই আছে, অর্থাৎ এই জায়গায় উত্তরটা আছে। সুতরাং এখানে গর্ত করলে, এখানে খোঁড়াখুড়ি করলে, বারবার জিজ্ঞেস করলে, ইন্টারোগেট করলে এখানে পাওয়া যাবে। ঠিক আছে? আপনি একটা চোর ধরলেন, তো তাকে চুরি করতে দেখলেন, তো চুরি করতে দেখলেন, সুতরাং সিসিটিভিতে চোরের চেহারা মিলিয়ে নিয়ে সে এখন চোরকে ভালো শাস্তি দেন, কারণ সত্য বের হয়ে আসবে তার কাছ থেকে। এই কাজটা করে হলো পজিটিভিস্ট যারা, তারা একটা স্যাম্পল কালেক্ট করে এবং স্যাম্পলের মধ্যে ফ্যাক্ট যেটা বাস্তবতা এটা খুঁজে বের করে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেন্ড খুঁজে বের করার চেষ্টা করে, বের করে বলে যে ভাই এই কারণে এটা হয়। এই কাজটা যারা করে তাদেরকে আমরা বলছি পজিটিভিস্ট। আর ইন্টারপ্রেটিভিস্ট হলো তারা বিশ্বাস করে সত্য সরাসরি কোথাও থাকে না, বরং সেটা লুকিয়ে থাকে কিছুর আড়ালে। সুতরাং ওই যে স্বর্ণের আকরিক, যেরকম আকরিক তো বোঝেন না? আকরিক, হ্যালো, আকরিক বোঝেন? জি স্যার, হচ্ছে যে মানে অনেকগুলা ধাতু একসাথে স্যার, ওখান থেকে স্বর্ণটা আলাদা করতে হয়। রাইট, পরে আবার আলাদা করতে হয় এগুলোকে, স্বর্ণের ওই যে খনি থেকে ওইটা বের করে এনে এরপরে পুরো অনেকভাবে ওইগুলো থেকে মূলটাকে বের করে আনতে হয়, ময়লা বা অন্য ধাতুটাকে আলাদা একটা এইভাবে আলাদা আলাদা করে মেশানো থাকে। যে এই কথাটা বলে ইন্টারপ্রেটিভিস্ট, তারা বলে যে ইন্টারপ্রেট করার প্রয়োজন হয়। আপনি জিজ্ঞেস করলেন আপনি ভালো না মন্দ, সে বলবে ভালো, যারা জিজ্ঞেস করলেন সে বলবে ভালো, সবাই তো ভালো, মন্দ যে কে এটা খুঁজে পাবে না কোনোদিন। সেই জন্য কি করতে হবে, আপনাকে এর ভিতরে যেতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, ভেতরে ঢুকে আপনাকে এর মধ্যে ইন্টারপ্রেট করে দেখতে হবে। সে যদিও বা বলে ভালো, কিন্তু ভালোর বলার ধরন দেখে বুঝতে হবে সে কতটুকু ভালো, এটা কেমন আছে, না ভালো আছে। এই ভালো থাকার মধ্যেও মানে দুঃখ আছে, কিন্তু এই দুঃখ আছে কিনা এই কথাটা বুঝতে হলে আপনাকে তার সাথে থাকতে হবে, তার এই ভালো কখন কত ভালো এটা বুঝতে হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ইন্টারপ্রেটিভিস্টদেরকে আরেকটা নামে ডাকা হয় ক্রিটিক্যাল রিসার্চার, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যানালাইজার, যারা ক্রিটিক্যালি অ্যানালাইজ করে।
ঠিক আছে? আচ্ছা, জারিন কিছু বলবেন না? আচ্ছা, এখানে আপনি দেখেন রিলেশনশিপ বিটুইন সোসাইটি এন্ড ইন্ডিভিজুয়াল এই নিয়ে একটি পার্থক্য বলা আছে, জেনারেল ফোকাসে পার্থক্য আছে, প্রিফার্ড রিসার্চ মেথডে পার্থক্য আছে। আমরা তো আগেই বলছি যে কোয়ান্টিটেটিভ কারা পছন্দ করে বলেন তো? কোন প্যারাডাইমের লোক পছন্দ করে? কোন ধরনের রিসার্চাররা পছন্দ করে? কোয়ালিটেটিভ কারা পছন্দ করে? মা বলতে পারছেন না? পজিটিভ স্যার, কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডোলজি ফলো করে, বেশি পছন্দ করে যারা পজিটিভিস্ট তারা। কারণ কি, তারা তো মনেই করে যেখানে আছে, সুতরাং তারা বাইরের থেকে একটা কোয়েশ্চেনিয়ার দিয়ে দিল, দিয়ে দিল, ওগুলো অ্যানালাইজ করে বসেই কিন্তু ওখানে ওরা বলে দিতে পারছে। আর ইন্টারপ্রেটিভিস্টরা বলে যে না, আমাকে এর মধ্যে যেতে হবে, ইন্টারভিউ নিতে হবে, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে, তারপর ডায়ালগ হতে হবে, সত্য মিথ্যা যাচাই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে তারা ডেটার উপরে পুরো আস্থা রাখে না, বরঞ্চ ডেটাকে ইন্টারপ্রেট করে সেটা রেজাল্ট করে। এই কথাটাই একটু ভালো করে বলা আছে, আপনারা পড়লে খুব ভালো সহজে বুঝে যাবেন। এখানে অনেকগুলো কথা সুন্দর করে বলা আছে যে ইন্টারপ্রেটিভিজম যারা হয় তাদের এইম হলো এমপ্যাথিক আন্ডারস্ট্যান্ডিংটাই উদ্দেশ্য। অন দ্য আদার হ্যান্ড পজিটিভিস্ট যারা হয় তাদের এইমটা হলো এইম টু বি সাইন্টিফিক যেন হয়, এটা হলো মূল কথা। সাইন্টিফিক রিসার্চ হওয়াটাই হলো স্টেপ, ফলো করাটাই ইম্পর্টেন্ট। তো এটা ওরা বিলিভ করে, ইন্টারপ্রেটিভিস্ট যারা বিলিভ দ্য ইন্ডিভিজুয়াল শেপস দ্য সোসাইটি, তারা বিশ্বাস করে যে ইন্ডিভিজুয়ালি গড়ে সোসাইটি হয়। আর তারা বিশ্বাস করে, পজিটিভিস্ট যারা, তারা বিশ্বাস করে হলো বিলিভ সোসাইটি শেপস দ্য ইন্ডিভিজুয়াল, সোসাইটি ইন্ডিভিজুয়ালকে শেপ করে। অর্থাৎ আপনি একজন ইন্ডিভিজুয়ালকে টেস্ট করলেই সোসাইটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো এই পার্থক্যগুলো ওরা বলেছে। রিসার্চারকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেক রিসার্চারই একভাবে কাজ করে না, এই জন্যই করে না যে তারা একভাবে বিশ্বাস করে না। সামারি গ্রিডটা খুব সুন্দর, ভালোই লেগেছে আমার, আমি তো কপি করে দিয়ে দিলাম আপনাদের। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই হোক নাকি? ক্লাসের আরো দুইটা নোট দেওয়া হয়েছে, দেখেছেন কিনা আপনারা গ্রুপে? হ্যাঁ, ওই দুইটা নোটও পড়বেন, কারণ পরীক্ষা তো আছেই, পড়াশোনা তো কিছু করতে হবে। শুধু যদি প্রজেক্ট হইতো আমাদের কাজ, তাহলে তো একরকম ছিল। প্রজেক্টের পাশাপাশি তো প্রজেক্টে আপনাদের কত মার্কস থাকছে তাহলে? একটা মিড টার্ম এবং একটা অ্যাসাইনমেন্টের যে মার্কস, অর্থাৎ 20 থাকছে। বাকি অনেকগুলো নম্বর তো অ্যাটেন্ডেন্সের কিছু নম্বর আছে, যেখানে এটা প্রজেক্টের সাথে কিছু মিলিয়ে নেওয়া যাবে। কিন্তু একটা সলিড অ্যাসাইনমেন্ট, সলিড একটা মিড তো হবে হলো 10 নম্বরে, যেটা ইয়ের উপরে হবে, এই যে যা যা পড়ছি আমরা পাশাপাশি সিলেবাসে যা আছে। আমার ইচ্ছা আছে আপনাদের বিবিএ তে যে রিসার্চ ম্যাথোলজিস কোর্সটা ছিল, ওই কোর্সের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। ইনফ্যাক্ট এটা বলাও আছে, 1 নম্বর যে ইন্ট্রোডাকশন, যে 1 নম্বর যে সিলেবাসের 1 নম্বর যে পয়েন্টটা, ওখানে বলা আছে প্রায়র কোর্সের রিভিশন। তো সেই রিভিশনটা আমরা এখানে যোগ করে দিব, যাতে আপনি তাজা তাজা থাকেন, কি কি বিষয় রিসার্চে আসে থাকে এই সম্পর্কে। তো আমরা কি আশা করতে পারি যে মুসা, আপনি তো সিআর আছেন, যে আমরা নেক্সট ক্লাসের আগেই একটা ইয়ে পেয়ে যাব, গ্রুপ লিস্ট পেয়ে যাব, ফাইনাল? জি স্যার, ফাইনাল গ্রুপ লিস্ট পেয়ে যাব না? আর এটাও পেয়ে যাব যে প্রত্যেকটা গ্রুপ তাদের একটা ইয়ে জমা দিয়ে দেয় আমাকে, যে স্যাম্পল আর্টিকেল জমা দিয়ে দেয়, সম্ভব কি এটাও? স্যার যেগুলা গ্রুপ স্যার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে স্যার, তারা দিতে পারবে। আচ্ছা, ট্রাই করুন স্যার সবাই দেওয়ার। স্যার হচ্ছে আমাদের গ্রুপে তো স্যার আপনাকে বলছিলাম স্যার, আমাদের 3টা স্যার হচ্ছে কি প্রবলেম নিয়ে স্যার, আসলে আমরা কনফিউজড স্যার, আপনি যদি একটু কাইন্ডলি বলে দিতেন অনেক ভালো হতো। ও আশ্চর্য কথা, 3 জনে একমত হতে পারছে না কোন একটা বিষয়ে? মানে স্যার 8 জন, মানে 3টা আইডিয়া স্যার আমাদের মাথায় আসছে, আপনি যদি এখান থেকে স্যার একটা সিলেক্ট করে দিতেন খুব বেটার হতো। আচ্ছা, 3টা আইডিয়া বলেন কি কি ছিল? স্যার প্রথমটা তো স্যার হচ্ছে, আপনি তো চলে গেলেন। প্রথমটা স্যার হচ্ছে জব প্রবলেম যেটা ছিল স্যার। তারপরে স্যার হচ্ছে গিয়ে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ইন অনলাইন ক্লাসেস লেস দেন দ্য অফলাইন ক্লাস ইন বাংলাদেশ। স্যার অফলাইন ক্লাসে যে পরিমাণ স্টুডেন্ট আসে স্যার, অনলাইন ক্লাসে তার থেকে কেন কম আসে স্যার, এটা নিয়ে স্যার আমরা রিসার্চ করতে পারি। আরেকটা হচ্ছে গিয়ে স্যার, এটা স্যার হচ্ছে গিয়ে ব্লু ইকোনমিক্যাল রিসোর্স স্যার। বাংলাদেশ স্যার কেন অন্যান্য কান্ট্রি, মানে অন্যান্য কান্ট্রির তুলনায় ব্লু ইকোনমিক্যাল রিসোর্স কম ইউজ করতেছে, বা ডিসেবিলিটিটা কারণটা কি?
না এগুলো কোনটাই রিসার্চ হবে না। সে ভালো তো, আপনি সবগুলোই একটা একটা লিখে দেখেন যে কোনো আর্টিকেল পছন্দ করতে পারেন কিনা, যেটা আপনি স্যার আপনি যদি স্যার একটা সিলেক্ট করে দিতেন তাহলে স্যার আমাদের জন্য স্যার সুবিধা হতো আর কি। তো আমার তো অনেক প্রবলেম তৈরি করে রাখতে হবে। আপনি রেপ্লিকা করতে পারবেন, এরকম সহজ আর্টিকেল না পেলে তো লাভ হচ্ছে না। টপিকটা যত ইন্টারেস্টিং হোক না কেন, যেমন অফলাইন অনলাইন আপনি পাবেন না। আপনি এই হ্যাঁ এটাকে এইভাবে পাবেন যে যদি লিখেন না ওটা এইভাবে পাবেন, কিন্তু এরকম একটা কিছু পাবেন যে যেখানে বলবে যে কোভিড-19 and educational effect of COVID-19 effect on education student এইভাবে একটা। শুধু কি স্যার আমরা তাহলে কোভিড-19 কি স্যার ফোকাস করব? কারণ স্যার ওভারঅল স্যার অন্যান্য ওয়ার্ল্ডে কিন্তু স্যার এটা একটা ম্যাস মানে মানে শুরু হয়েছে অনলাইন ক্লাসটা, কিন্তু স্যার বাংলাদেশে শুরু হয়েছে শুধুমাত্র কোভিড-19 এর কারণে। কিন্তু স্যার অন্যান্য কান্ট্রিতে কিন্তু স্যার এটা পড়াশোনার কারণে স্যার মানে মেথডটাই স্যার হচ্ছে অনলাইন হয়ে গেছে কিছু কিছু জায়গায়। তো স্যার এখন বাংলাদেশ কি স্যার সেই পথে হাঁটবে কিনা, মানে করোনা চলে গেলে কি স্যার কোভিড-19 চলে গেলে কি আমরা আবার স্যার অফলাইনে সবাই চলে আসবে, না কিছু স্যার অনলাইন থাকবে? মুসা আপনার প্রবলেমটা হলো একটু জাতিগত সমস্যা। আমরা এখন আপাতত ওই যে গুগল স্কলারে লিখেন, আমি আপনার সামনে লিখে দেখাতে পারি, আপনি যদি কিছুক্ষণ থাকেন কানেক্টেড তাহলে দেখেন আমি কি লিখি, কি রেজাল্ট বের হয়। যেমন আমরা এখন আমরা একটা জিনিস লিখব গুগল স্কলারে, তাই তো? সেটা আমরা বলছি যে অ্যাটেন্ডেন্স, তাই না? অ্যাটেন্ডেন্স of students অনলাইন ক্লাস, তাই তো? এখন কি দেখে ওরা? আচ্ছা, কিউমুলেটিভ ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড এক্সাম পারফরম্যান্স, ওরা বলছে যে এরকম একটা রিসার্চ হতে পারে। দেখেন সুন্দর, খারাপ না? ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরে এক্সাম পারফরম্যান্স কেমন হতে পারে, এর সাথে কি এক্সাম পারফরম্যান্সের কোনো সম্পর্ক আছে কিনা। তো আমরা ক্লাস অ্যাটেন্ডেন্সের রেট নিয়ে দেখতে পারি। তো জটিল রিসার্চ হবে, কঠিন হবে কারণ রিসার্চে, কারণ নিশ্চিত আপনি কোনো কোশ্চেনিয়ার দিয়ে পাবেন না যদি অ্যাটেন্ডেন্স কে আছে কম। ইম্প্যাক্ট অফ ক্লাস লেকচার ওয়েবকাস্টিং অন অ্যাটেন্ডেন্স এন্ড লার্নিং। ওয়েবকাস্টিং ক্লাস অ্যাটেন্ডেন্স ইন কলেজ মেটা অ্যানালিসিস তো খুবই কঠিন। ক্লাস অ্যাটেন্ডেন্স এন্ড স্টুডেন্টস ভ্যালুয়েশন ফর দেয়ার কলেজ ইনস্ট্রাক্টরস, ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ ভ্যালুয়েশন প্রোগ্রাম। ডাস ক্লাস অ্যাটেন্ডেন্স স্টিল ম্যাটার? অনেকে তো খুব ভালো প্রশ্ন করছে যে ক্লাস অ্যাটেন্ডেন্স কি আসলে কোনো ম্যাটার হওয়া উচিত। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি প্রেডিক্টেড সাকসেস ইন অনলাইন ক্লাসেস, এটা একটা ভালো পয়েন্ট হতে পারে। ক্যান এনি বি প্রেডিক্টর অফ সাকসেস ইন অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের জন্য এটা হতে পারে কিনা। গো স্টুডেন্টস গো টু ক্লাস, ওয়াই দে শুড দে, তার কি যাওয়া উচিত, তাই না? এরকম একটা কিছু রিসার্চ হবে আর কি, মানে কিন্তু আপনি যে প্রশ্ন করলেন সেটা কিন্তু আসলে খুব রিসার্চে দেখি না, হওয়ার কথা না, খুব কঠিন রিসার্চ হিসেবে এটাকে রিসার্চ প্রবলেম হয় না এইগুলো তখন, সেক্ষেত্রে যদি এরকম না হয়। তো মুসা আপনি কাজ আগে যান, দেখেন সিলেক্ট করতে পারেন ইনশাআল্লাহ, চেষ্টা করে যান। আপনার আপাতত ক্লাস অ্যাটেন্ডেন্স অনলাইন এসব নিয়ে থাকেন। জি স্যার। হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাআল্লাহ আবার আগামী সোমবার যদি দেখা হয়তো হলো, ইনশাআল্লাহ এই পর্যন্ত সাথে থাকেন। আজকে ক্লাসটা এখন তো রেকর্ড হয়ে গেল, রেকর্ডিং চলছে, কখন প্রিমিয়ার করা যায় এটা ধরেন, কখন থাকে সবাই? রাতে থাকে অনলাইনে না একজন? জি স্যার, বেশিরভাগ স্যার রাতে 9টা-10টার দিকে, 9টার দিকে আমি টাইম দিয়ে দিই, 9টার সময় আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ 9টার দিকে চেক করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। প্রিমিয়ার দিয়ে দিব যাতে করে এই সময় পেয়ে যান, ওই সময়। তারপরে 10টার দিকে। জি, আসসালামু আলাইকুম।